পাশের বাসার রাগী সিনিয়র মেয়েটাকে ভালোবাসার অপরাধে আজকে আব্বু ঈশানকে হাজারটা আঘাত করেছে। যবে থেকে ঈশান মেয়েটাকে ভালোবাসে তবে থেকেই যেন ছেলেটার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছে। সত্যি বলতে ঈশানের সবার কাছে একটাই প্রশ্ন ছিল, ভালোবাসাটা কি তাহলে অনেক বেশি অপরাধ? আর নিজে থেকে সিনিয়র কাউকে ভালোবাসলে তাতে কি পাহাড় পরিমাণ অপরাধ হয়ে যায়? ভালোবাসা তো বলে কয়ে আসে না। ঠিক তেমন ঈশানের জীবনেও এসেছিল। মেয়েটা এতটাই রাগী আর অহংকারী যে ঈশানকে দু চোখে সহ্যই করতে পারে না। আর যবে থেকে জানতে পেরেছে ঈশান ওকে পছন্দ করে, ভালোবাসে, তবে থেকে যেন ঈশানের প্রতি মেয়েটার ঘৃণা আর বিরক্তিটা দিন দিন বেড়েই যাচ্ছে। ঈশানের তো মাঝে মাঝে মনে হয় মেয়েটার কাছে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত আর সবচেয়ে বাজে মানুষ। না হলে এতটা অসহ্য কেউ কাউকে মনে করে বলে ওর জানা নেই। যবে থেকে ঈশান খুশির পেছনে ঘুরছে তবে থেকে মেয়েটা ওকে সহ্য করতে পারে না। দুজনের পাশাপাশি বাড়ি হওয়ার কারণে প্রতিনিয়ত দেখা হয়। তারপর খুশি বিকেলে যখন ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে তখন ঈশান ওর সাথে কথা বলার চেষ্টা করলে মেয়েটা ওকে এড়িয়ে যায়। ঈশান খুশিকে বোঝানোর চেষ্টা করছে, আর মেয়েটাও যবে থেকে বুঝতে পেরেছে তবে থেকে যেন খুশির অস্তিত্বের শেষ নেই। খুশির জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিন ঈশানকে ভালো তো বাসতই, এতদিনে দুজনের বিয়ে হয়ে তারপর বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়ে যেত। কিন্তু খুশি ঈশানকে ভালোবাসা তো দূরে থাক, সবসময় অবহেলা করে গেছে। কারো কারো লাইফে হয়তো ভালোবাসাটা একরকম একতরফা ভাবেই আসে। ঈশান তার প্রমাণ ছিল। ঈশান যবে থেকে ভালোবাসতে শুরু করেছে তবে থেকেই যেন খুশির কাছে ছেলেটা দু চোখের বিষ হয়ে গেছে। ঈশানের সাথে কথা বলা তো দূরে থাক, ওকে সহ্য করতেও পারে না। আর সেখানে ভালোবাসার কথা তো বিলাসিতা। এতদিন খুশির বিহেভিয়ারটা যেমন তেমন ছিল, কিন্তু আজকের ব্যবহারটা ঈশানের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। আপনারা হয়তো ভেবেছেন কি জন্য এমনটা বলছি, তাই না? আর একটা মেয়ের কারণ ছাড়াই কেন এমন করবে? আসলে সেটা অন্য আরেকটা বিষয়ের জন্য, আর সেটা খুশির ছোট বোনের বিষয় নিয়ে। খুশি ওর ছোট বোনকে তন্নিকে নিয়ে ঈশানের সম্পর্কে এত সব বাজে বাজে কথা বলবে, ঈশা সেটা কল্পনাতেও ভাবেনি। যাই হোক, খুশিরা তিন বোন, খুশি মেজো আর ছোট বোন তন্নি, আর বড় বোন তানিয়া। তানিয়া আপুর কিছুদিন বাদেই বিয়ে, তাই বাড়িতে বেশ তোড়জোড় চলছে। ছেলের পরিবার অনেক বিত্তশালী, তাছাড়া খুশিরই বা কম কিসের। আর যারা এই সোসাইটিতে থাকে তারা অধিকাংশই বিজনেসম্যান আর নয়তো চাকরিজীবী। ঈশানের আব্বুর ব্যবসার জন্য এই শহরে গত 2 বছর আগে এসেছিল। এখান থেকে ব্যবসাটা দেখতে সুবিধা হয় বলেই ঈশানরা সপরিবারে এখানে শিফট করেছিল। তারপর খুশির সাথে ঈশানের যখন প্রথম দেখা হয় তখন মেয়েটা প্রথম প্রথম ভালোভাবে কথা বলেও জানার পর থেকে ঈশানের প্রতি যেন ওর বিরক্তিটা দিন দিন বেড়েই যাচ্ছে। যাই হোক, গল্পে আসা যাক। যবে থেকে ঈশান প্রকাশ করতে শুরু করেছে তবে থেকেই মেয়েটাকে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর মানুষটা বলে মনে করে। তারপর থেকে খুশি আর ঈশানের সাথে কথা বলে না। ঈশান আসলেও এড়িয়ে যায়। অন্যদিকে খুশির বড় আপুর বিয়ের তোড়জোড় চলছে, তাই পুরো অ্যাপার্টমেন্টটা বেশ সুন্দর করে সাজানো হচ্ছে। খুশিদের বাসা থেকে অতি প্রথম ঈশানদেরই ইনভাইট করা হয়েছিল। আব্বুর সাথে খুশির আব্বুর ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে এই শহরে আসার পর থেকে। তাই খুশিদের বাসায় ঈশানের পরিবারের সবার বেশ ভালোই যাতায়াত আছে। সেই সুবাদে ঈশানও প্রায়ই ওদের বাসায় গিয়ে আড্ডা দেয় খুশির ছোট বোন আর আম্মুর সাথে। কিন্তু যবে থেকে খুশি জানতে পেরেছে তবে থেকে ঈশানের বাসায় আসা তো দূরে থাক, ওকে দেখলেই দূরে চলে যায়। মেয়েটা কেমন মুখ বাঁকিয়ে রাখে। ঈশান জানে না পৃথিবীতে ও ব্যতীত খুশির কাছে আর কোনো বিরক্তির কারণ আছে কিনা। আর যে ঘটনার কারণে আজকে আব্বুর হাতে হাজারটা আঘাত ঈশানকে সহ্য করতে হলো, সেটা না হয় আগে জেনে নিন। গত 2 দিন আগে সেদিন ঈশান খুশির সাথে কথা বলার জন্য ওদের বাসায় গিয়েছিল, কিন্তু মেয়েটাকে তো পেল না। মেয়েটা বাইরে কোথাও গেছে ভেবে চলে আসতে চাইছিল ঈশান। তখন ওর ছোট বোন তন্নি ঈশানকে ডেকে নেয়। মেয়েটা কেমন যেন লজ্জা পাচ্ছিল। ঈশান তখন অবধি বিষয়টা বুঝতে পারেনি কেন মেয়েটার এমন আচরণ। ঈশান চুপ করেছিল, তখন তন্নি বলল, ভাইয়া, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, একটু আসবে আমার সাথে? মেয়েটার হাবভাব ঈশানের প্রথম থেকেই কেমন লাগছিল, কারণ ওদের বাসায় যাওয়ার পর থেকেই তন্নি ঈশানকে দেখে এরকম যেন লজ্জা পাচ্ছিল আর অদ্ভুত রকমের বিহেভ করছিল। পিচ্ছি মেয়েটা কিছু বলতে চাইছিল, সেটা তো ঈশান বুঝতে পারলো, তাই বলল, আচ্ছা ঠিক আছে, বলো। এখানে না, ছাদে চলো, ওখানে গিয়ে বসি। কেন? ছাদে কেন? ইম্পর্টেন্ট বা পার্সোনাল কথা তোমার সাথে আবার থাকতেই পারে, তাই না?
সব কথা সবার সামনে বলা যায় না কি? আচ্ছা, তুমি কি আমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছ ভাইয়া? তাহলে ঠিক আছে, বলতে হবে না। মেয়েটা গাল ফুলিয়ে যেতে নিলেই তখন ঈশান ওর পেছনে পেছনে ছাদে আসলো। ঈশান ছাদে প্রবেশ করে দেখে তন্নি রেলিং এর ধারে দাঁড়িয়ে আছে। মেয়েটা কিছু একটা ভাবছে। পেছন থেকে মেয়েটাকে আজকে দেখে মনে হচ্ছে মেয়েটা বেশ ম্যাচিওর, কিন্তু আদতেও পিচ্ছি মেয়েটা একদম বাচ্চা সুলভ। তাই মেয়েটাকে ঈশানের খুব ভালো লাগে, সেজন্য ছোট বোনের মতো সবসময় ওকে ভালোবাসে। এবার ঈশান তন্নির পাশে এসে দাঁড়াতেই মেয়েটা ঈশানের উপস্থিতি টের পেয়ে ওর দিকে ফিরল আর লজ্জা মাখা মুখটা নিচু করে নিল। ঈশান বিষয়টা বুঝতে পারল না কি হচ্ছে, তাই জিজ্ঞেস করে বসল। কি হয়েছে আমাকে বলো আপু। তুমি আমাকে আপু বলে ডাকবে না তো। এই আপুটা আমার ভালো লাগে না, জানো না? সে কি কথা আপু? এখানে আসার পর থেকে আমি তোমাকে ছোট আপু বলে ডাকি। খুশির তানে আমাকে আপু বলে ডাকে। তাহলে তোমাকে ছোট আপু বলে সমস্যা কোথায়? কারণ আমি তোমাকে নিয়ে ওরকম কিছু ভাবি না। আর তোমার মুখে আপু ডাকটা আমার শুনতে ইচ্ছে করে না। আজকে থেকে আমাকে আপু বলবেন না, আমার ভালো লাগে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু কেন ডাকবো না সেটা তো বলবে। কারণ আমি তোমার আপু হতে চাই না, আমি অন্য কিছু হতে চাই। তনি মেয়েটার কথাগুলো আজকে কেমন অদ্ভুত লাগছিল। ঈশান কিছু একটা ভেবে বলল। সত্যি করে বলো তো কি হয়েছে? আর তুমি এখানে আমাকে ডেকে আনলে কি বলতে বলো। না, মানে আসলে মেয়েটাকে এমন আমতা আমতা করতে দেখে ঈশান বুঝতে পারল কোনো তো একটা ঘাবলা আছে, কিন্তু সেটা যে কি ঈশান সেটাই বুঝতে পারছে না। ঈশান পিচ্ছি মেয়েটার দিকে উৎসুক জনতার মতো তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরবতা চলল দুজনের মাঝে। ঈশান আবারও প্রশ্নটা করতেই তনি চোখজোড়া বন্ধ করে নিয়ে বলতে লাগলো। আমি তোমাকে ভালোবাসি। মেয়েটার এমন ধারা কথাতেই ঈশান কিছুক্ষণের জন্য যেন মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল। ছেলেটা কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। মেয়েটা ওর থেকে প্রায় 4-5 বছরের জুনিয়র হয়ে বলছে ওকে ভালোবাসে, তার উপর একটা পিচ্ছি মেয়ে হয়ে ওকে প্রপোজ করছে। এমন কিছু শোনার জন্য ঈশান কখনোই প্রস্তুত ছিল না। এর মাঝেই তন্নি যেটা করলো সেটার জন্য ঈশান কখনো কল্পনাও করেনি। তন্নি ঈশানের থেকে রেসপন্স না পেয়ে লজ্জায় নিজেকে কন্ট্রোল করতে না পেরেই হুটহাট করে ছেলেটাকে জাপটে জড়িয়ে ধরল। তনি ঈশানের বুকে মুখ গুজে দিয়ে কেমন যেন লজ্জা মাখা আর কাপা কাপা কণ্ঠে কিছু একটা বলতে লাগলো। সব যেন ঈশানের মাথার উপর দিয়ে যাচ্ছে। ও কিছু বলতেও পারছে না, আর না মেয়েটাকে ছাড়িয়ে নিতে পারছে। ঘটনাটা এই অবধি থাকলে তো ভালোই হতো, কিন্তু না, সেটা ওই অবধি থাকেনি। সেটা যে কোথায় কোথায় গেছে ঈশান সেটা কল্পনাও করেনি। ঈশান এমন করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর যখন হুঁশ ফিরল তখন জোর করে তন্নিকে ছাড়িয়ে নিল। ঈশান যতক্ষণে তন্নিকে ছাড়িয়ে নিল ততক্ষণে যা হবার হয়ে গেছে। এবার ঈশান মেয়েটার থেকে কিছুটা দূরে গিয়ে বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে লাগলো। তন্নি, তুমি কিন্তু বেয়াদবি করছো। আমি তোমার বড় ভাইয়ের মতো, আর তুমি কিনা আমাকে নিয়ে এসব ভাবো। আন্টি আঙ্কেল এসব জানতে পারলে কি হবে একটাবার ভাবছো? আমি তোমাকে কখনো এমন নজরে দেখিনি। সবসময় ছোট বোনের মতো করে ভালোবেসেছি। তার মানে এই না যে তুমি এসব বলবে আমাকে। ভাই, আমি সত্যি বলছি, আমি তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। যবে থেকে তোমাকে দেখেছি তবে থেকেই তোমার জন্য কেমন যেন একটা অজানা অনুভূতি আমার মনে সৃষ্টি হয়েছে, যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। প্লিজ ভাইয়া, আমাকে ফিরিয়ে দিও না, আমি ভালো থাকতে পারছি না, তোমাকে চাই আমার। তন্নি, এটা তোমার আবেগ, ভালোবাসা না। তোমার বয়সটা কম। এখন তোমার কাছে যা আবেগ সেটাই ভালোবাসা মনে হচ্ছে। এখন তোমার আমাকে চাই। এখন তোমার আমাকে চাই তো মনে হচ্ছে। কিন্তু কাল যখন আমার থেকে হ্যান্ডসাম আর সুন্দর কাউকে দেখবে, তখন তোমার মনে হবে যে তুমি তাকে ভালোবাসো। এগুলো বাদ দাও। তুমি এখন অনেক ছোট, সবে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো। লাইফটাকে সামনের দিকে এগিয়ে নাও। পড়ালেখায় মনোযোগ দাও। সামনে তোমার জন্য অনেক ভালো কি অপেক্ষা করছে, যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। আমি এতটাও ছোট নই যে আমার আবেগ কাজ করবে। আমার বয়সটা 17। তোমার কি মনে হচ্ছে না যে আমি তোমাকে সত্যি ভালোবাসি? তোমার কেন মনে হলো আমি আবেগের বশে এমনটা বলছি? আমার আগে কাউকে ভালো লাগেনি। হ্যাঁ, এটা ঠিক যে ভালো লাগা থেকে তোমার প্রতি অনুভূতি সৃষ্টি হয়েছে। তোমাকে ভালোবাসি না এরকমটা নয়। ভাইয়া, বিশ্বাস করো, আমি সত্যি ভালোবাসি তোমাকে। তন্নি, তুমি আবেগের বসে এইসব কথা বলছো, সেটা তুমি দুদিন পরে বুঝতে পারবে। কাল স্বপ্ন যখন বুঝতে পারবে, তখন তুমি বুঝতে পারবে তোমার আমাকে ভালোবাসাটা কিংবা পছন্দ করাটা ভুল ছিল। আমার থেকে ভালো কেউ তোমার লাইফে আসলে মনে হবে
তুমি আমাকে ভালোবাসার কথা বলে কিংবা আমার সাথে রিলেশনে জড়িয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছ। এমন কিছু হবে না, তুমি প্লিজ আমাকে একটু ভালোবাসার চেষ্টা করো। আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে বাসি না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। না, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো না। আমি তোমার এই দুষ্টু মিষ্টি খুনসুটি আর আমার প্রতি ভালোবাসাটা দেখতে চাই গার্লফ্রেন্ড হিসেবে। আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না তোমাকে ছাড়া। আমার তোমাকেই চাই। আমি কিন্তু আব্বু আম্মুকে বলে দিব যে আমাদের সম্পর্ক আছে আর আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, ওরা ঠিক আমাদের মেনে নিবে। মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে, না হলে এসব আজে বাজে কথা বলতে পারতো না। এসব বাজে কথা শোনার সাথে সাথেই ঈশানের মাথাটা গরম হলেও সামনে দাঁড়িয়ে থাকা পিচ্ছি মেয়েটাকে আঘাত করে কিংবা শাউট করে ওর সাথে কোনো কথা বলতে চায় না। বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পেছনের দিকে ফিরে কিছু একটা ভেবে তারপর আবার ওর দিকে ফিরে একটু হাসার চেষ্টা করে বলল, তন্নি, আমি তো তোমাকে ভালোবাসি বোন হিসেবে। দেখো, তুমি আমাকে কাছে জায়গাটা বজায় রাখো। আজ বাদে কাল যখন তোমার ভুলটা ভাঙবে, তখন হয় তুমি বলো যে তোমার লাইফে আমার থেকে ভালো কেউ এসছে। সবটা জানার পর তোমার যদি মনে হয় যে তুমি তারপরও আমাকে ভালোবাসো, তখন না হয় বলতে এসো। কিন্তু তার আগে পড়ালেখে মনোযোগ দাও। দেখো, অনেক ভালো কিছু করতে পারবে। আমি বলছি এটা ভালোবাসা নয়। আর তুমি আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো, তারপরও আমি তো ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তোমার থেকে অনেক আগেই ভালোবেসে থাকে। কাকে ভালোবাসো তুমি? সে কি আমার থেকে দেখতে অনেক বেশি সুন্দর, যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? তুমি কোন মেয়েকে ভালোবাসো যে আমার থেকেও সুন্দর? ঈশান এবার মুচকি হাসলো। মেয়েটার এরকম বাচ্চা সুলভ কথাতে না হেসে পারল না। ঈশান এগিয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিল, তারপর মুখের এক পাশে হাত রেখে বলল, আপু, ও তোমার থেকে সুন্দর কিনা জানি না, তবে আমার চোখে সে সুন্দরী, সে রাগিনী। সে আমাকে অবহেলা করে, তারপর আমি তাকেই ভালোবাসি। তাকে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম। সে কখন আমার হবে কিনা জানি না, তবে আমি একটা কথা সবসময় বলবো, আমি ওকে ভালোবাসি, আর কাউকে নয়। জীবনে প্রথমবার যাকে ভালোবাসি সে আমার কাছে সবচেয়ে সুন্দরী, যার প্রতি আমার অনুভূতিটা একটু একটু করে বেড়ে উঠেছে, যাকে ছাড়া তোমাকে নিয়ে ভাবা আমার পক্ষে সম্ভব না। এরপরও যদি তুমি পাগলামি করো, তাহলে তোমার সাথে কথা বলা কিংবা তোমার বাসায় আসাটা আমাকে বন্ধ করে দিতে হবে। তুমি যদি সেটাই চাও, তাহলে আমাকে সরাসরি বলো। এই না, তুমি যা বলবে তাই হবে, এরকম কিছু বলো না। আমি আর তোমাকে এসব কথা বলবো না। আচ্ছা, আমি কি জানতে পারি তুমি কাকে ভালোবাসো, যার জন্য আমাকে ভালোবাসতে পারলে না? সে তোমার অচেনা কেউ নয়, তোমার মেজ অপুকে। তাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছে। যবে থেকে তাকে ভালোবাসে, কবে থেকে বোঝানোর চেষ্টা করে আসছে জানি না সে আমার কখনো হবে কিনা। তারপর আমি সারা জীবন তাকেই ভালোবাসবো। আমি যদি তোমার আবুকে কখনো নাও পাই, তাহলে দূরে থেকে সবসময় তার ভালো চাইব। জানি তোমার আবু আমাকে ভালোবাসে না, তারপর আমি নিঃস্বার্থভাবে তাকিয়ে ভালোবাসে। একটা রিকোয়েস্ট তন্নি, এসব কথা তুমি তাকে বলতে চাও না। আমাদের মাঝে এসব কথা হয়েছে, সেটা তোমার আবু জানতে পারলে তোমার উপর রাগারাগি করবে। কারণ কেন জানো তো? তোমার আবু তোমাকে সহ্য করতে পারে না। সে কখনো আমাকে মানবে কিনা আর আমাকে কখনো ভালোবাসবে কিনা জানি না, তারপরও আমি তাকে ভালোবেসে যাবো আপু। আমার খুব বেশি হিংসে হচ্ছে জানো তো। তোমার থেকে এসব জানার পর আমার খুশি হওয়া উচিত ছিল। আমার আপুকে কেউ এতটা ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে সেটা হতে পারছি না। আমার আপুকে তুমি ভালোবাসো আর তোমাকে আপু ভালোবাসে না। সেখানে আমি তোমাকে ভালোবেসেছিলাম আর তুমি সেটা বুঝলে না। যাই হোক, আমি চাইবো তোমরা ভালো থাকো। আপু যেন তোমার ভালোবাসাটা বুঝতে পারে, তোমার কথাটা যেন সত্যি হয়, আমার লাইফে নতুন কেউ আসে আর তোমার মতো করে না হলেও তোমার থেকে অনেক বেশি ভালোবাসে। বাসবে, অনেক বেশি ভালোবাসবে, সবসময় আগলে রাখবে। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আপু। তুমি পড়ালেখায় মনোযোগ দেবে, এসব নিয়ে আর কখনো ভাববে না, তাহলে দেখবে সবটা ভুলে যাবে। ঈশান সেদিন ছাদ থেকে চলে গিয়েছিল, কিন্তু খুনাক্ষরেও বুঝতে পারেনি যে এই সমস্যার কারণে অনেক বেশি পস্তাতে হবে। অন্যদিকে খুশি বাসায় এসে আম্মুর থেকে যখন শুনতে পেয়েছে ঈশান তন্নির সাথে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে, তখন খুশি দেখতে এসেছিল যে কি জন্য দুজন ছাদে এসেছে। আর এসে যখন খেয়াল করলো তন্নি ঈশানকে জড়িয়ে ধরে রেখেছে, তখন বিষয়টা দেখার পর খুশি কি ভাবলো আর মেয়েটার মাথায় কি ঘুরপাক খেলো কে জানে।
পরদিন ঈশান মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলে এড়িয়ে গেল। ঈশান খুশির সাথে জোর করে কথা বলতে গেল। মেয়েটা ওর সাথে বেশ শাউট করে উঠে আর বলতে লাগলো, তুই কি ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না? তুই আমার চোখের আড়ালে কী সব করে বেড়াচ্ছিস, আমি কি সেটা বুঝতে পারবো না ভাবি? আমার সামনে তুই ভালো সাজার চেষ্টা কি করে করিস, হ্যাঁ? একটা লম্পট চরিত্রহীন ছেলে কিনা আমার পেছনে ঘুরঘুর করছে, ভাবতেই তো ঘৃণা লাগছে আমার। এখন আবার আমাকে জোর করছিস তোর সাথে কথা বলার জন্য? আসলে তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। তাহলে কখনো আমাকে আর এমন ভাবে ডিস্টার্ব করতে পারতি না? আমি তোর প্রতি বিরক্ত আর তুই আমাকে ডিস্টার্বটাই করে বেড়াচ্ছিস। সেই আমি ভেবেছিলাম তোকে কিছু বলবো না, কিন্তু না, তোকে তো উচিত শিক্ষা না দিলে তুই সোজা হবি না। একে তো আমার বোনের সাথে প্রেমের নাটক করেছিস, তার উপর আবার তুই বলিস আমাকে ভালোবাসিস, পছন্দ করিস তুই আমায়। এই তোর ভালোবাসার নমুনা এটা? মুখোশের আড়ালে থাকা চরিত্রহীন চেহারাটা আমি কাল ঠিকই বুঝতে পেরেছি। তনিকে তুই কে কি করেছিস বল, যার জন্যে ও তোকে ভালোবেসেছে? বল, তুই আমার বোনের কতটুকু ক্ষতি করেছিস বল, না হলে কিন্তু আমি তোকে। খুশির এমন ধরা কথা শোনার পর ঈশান কখনো প্রস্তুত ছিল না। মেয়েটা সেই তখন থেকে বাজে কথা বলে যাচ্ছে। ঈশান হতবাক হয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। ছেলেটা ভাবছে এসব খুশি জানতে পারলো কি করে। আচ্ছা, তাহলে কি কালকে ওদের এই বিষয়টা দেখে ফেলেছিল খুশি? ঈশান এক্সপ্লেইন করার জন্য যখন কিছু বলতে যাবে তার আগেই খুশি বলতে আরম্ভ করে, একদম কোনো কথা বলার চেষ্টা করবি না। তোর সাথে যে এখনো আমি সিন ক্রিয়েট করিনি আর তোকে ঘাট ধাক্কা দিয়ে আমি আমার বাসা থেকে বের করে দেইনি, সেটাই তোর ভাগ্য। আমি আব্বু আম্মুর কাছে এসব নিয়ে কিচ্ছু বলিনি, কারণ আমি চাইছি না তোর জন্য এই মুহূর্তে আপুর বিয়েতে কোনো হট্টগোল কিংবা ঝামেলা হোক। তাতে আমার পরিবারকে অপমানিত হতে হবে, কিন্তু তুই সেটা চাইবি না। আমি বুঝতে পেরেছি তুই একটা চরিত্রহীন। তোর কাজই হচ্ছে মেয়েদের পেছনে এরকম পড়ে থাকা। দাঁড়া, আজকে তোর তো হচ্ছে। মেয়েটার এমন কথাতেই ঈশান আকাশ থেকে পড়ছে। কিছু বলতেও পারছে না। তারপর যখন মনে হতে লাগলো খুশি সামান্য বিষয়টা নিয়ে ওকে এমন করে ভুল বুঝছে আর রাগের মাথায় এরকম বলছে, ঈশান এবার নিশ্চিত যে কালকে তন্নির আর ওর কথোপকথন খুশি শুনেছে। বিষয়টা ভেবেই এবার ঈশান বলতে লাগলো, খুশি, আমার কথা শোনো। তুমি যেমন ভাবছো তেমন কিছু হয়নি। যেটা ভাবছো তেমন কিছু হয়নি। তুমি আমাদের সাথে একসাথে দেখেছিলে, কিন্তু তারপর আমাদের মাঝে কি কথা হয়েছিল আর কে কি বলেছিলাম তুমি সেটা জানো না। আমাকে বলার সুযোগ দাও, আমি তোমাকে সবটা এক্সপ্লেন করছি। তারপরও যদি তোমার আমাকে অপরাধী মনে হয়, আমি কোনো ভুল করেছি, তাহলে তুমি আমাকে শাস্তি দিও। তার আগে আমার কথাগুলো শোনো খুশি। তোর মতো লম্পট চরিত্রহীন থেকে আমি কি কথা শুনবো রে? আর তুই আমাকে কি এক্সপ্লেইন করবি বল? বলবি তুই ধোয়া তুলসী পাতা, তুই সাধু সন্ন্যাসী, তুই কিছুই করিসনি, হ্যাঁ? আমার বোনই তোকে নিজে থেকে জড়িয়ে ধরেছে, তাই না? তুই নিশ্চিত ওকে কোনো কালা জাদু করেছিস? না হলে আমার ছোট্ট বোনটা যেখানে কোনো ছেলের সাথে কথা বলার সাহস পায় না, সেখানে তোর মতো ছেলেকে জড়িয়ে ধরেছিল। তুই নিশ্চয়ই কিছু একটা করেছিস, নইলে ও তোর মতো একটা বদমাইশ আর লম্পট লাফাঙ্গা ছেলেকে ভালোবাসে কি করে? আমি শিওর তোকে কিছু একটা করেছিস। বল কি করেছিস তুই ওকে? আজকে তোকে তো আমি শেষ করে ফেলবো। খুশি প্লিজ বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। তুমি হয়তো আমাকে সত্যিই পছন্দ করে, সেজন্য কথাগুলো বলেছিল। আর আমি ওকে। ঈশান কথাটা শেষ করার আগেই খুশি কষে ওর গালে দুটো থাপ্পড় মারল। আশেপাশে সবাই খুশির এমন কর্মকাণ্ডে ওদের দিকে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। খুশি ঈশানকে আর কিছু বলার সুযোগই দিল না। হাত ধরে টানতে টানতে ওকে নিচে নিয়ে আসলো আর আগুন ঝরা কণ্ঠে বলতে আরম্ভ করলো, এরপরেও তোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে? তুই যে এতটা খারাপ আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম আঙ্কেল তার ছেলেকে অন্তত আর যাই হোক শিক্ষাটা দিতে পেরেছে, কিন্তু তোর মতো একটা লম্পটকে যে শিক্ষা দেওয়াটা সম্ভব না সেটা আমি বুঝতে পারিনি। আঙ্কেল এত ভালো মানুষ, তার ছেলে কিনা এরকম একটা বাজে আর চরিত্রহীন সেটা ভাবিনি আমি। আমি কিছু করে ফেলি তার আগে তুই এখান থেকে চলে যা। আমি বলছি না আমার বাসায় অনুষ্ঠান, আমি চাইছি না এই মুহূর্তে কোনো ঝামেলা হোক। তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না? তাহলে তন্নিকে গিয়ে জিজ্ঞেস করে দেখো আমাদের মাঝে কি কথা হয়েছে। আমার কথার একটু শোনো। যদি তারপরে মনে হয় যে আমি অন্যায় করেছি, তাহলে তুমি আমাকে শাস্তি দিও। কি শুনবো রে? তুই উল্টাপাল্টা কিছু একটা খাইয়েছিস আমার বোনটাকে, নয়তো কোনো একটা জাদু করেছিস। না হলে ও তোর হয়ে কথা বলতো না। আর কি শুনবো আমি? সবটা নিজের চোখে দেখেছি আমি। চোখের দেখা কখনো ভুল হয় না। আমি তোকে আগে থেকেই খুব ভালো করে চিনি। তুই ঠিক কেমন, তোর চরিত্রটা কেমন, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুই যদি
ভুলেও আমার সামনে আসিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। খুশি, আমার কথা শোনো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, ওকে নয়। ঈশান কথাগুলো আবারও শেষ করতে পারল না। তার আগেই খুশি ওকে কয়েকটা আঘাত করলো, তারপর ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দিল। ঈশান সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আর ভাবলো খুশি রেগে আছে, রাগটা কমলে সব ঠিক হয়ে যাবে। আর রাগ কমলে ঈশান খুশিকে সবটা বলবে, তাহলে হয়তো মেয়েটা কিছুটা শান্ত হবে। কিন্তু ঈশানের ধারণাটা ভুল ছিল। খুশি এইটুকু করেই শান্ত হয়নি। বিকেলে খুশি ঈশানের বাসায় এসে ওর আব্বু আম্মুর সামনে উঁচু গলায় দাঁড়িয়ে সবটা বলল। খুশির মুখে এমন কথা শুনে ঈশানের আব্বু আম্মু মাথায় নিচু করে রইল। ওনাদের মেয়ের বয়সী একটা মেয়ে এসে কিনা ওনাদের এভাবে অপমান করলো। ঈশান নাকি তার ছোট বোনকে প্রেমের ফাঁদে ফেলেছে। এসব নিয়ে খুশি আব্বু আম্মুকে হাজারটা কথা বলল। ঈশানের আব্বু আফজাল সাহেব কোনো কথা বলেনি, চুপ করেছিল। খুশির কথাগুলো বলা শেষ হলে সেখান থেকে বেরিয়ে যায়। আফজাল সাহেব রুমে চলে আসেন। কিছুক্ষণ যাবৎ ভাবেন তাহলে কি সত্যি ছেলেকে সঠিক শিক্ষা তিনি দিতে পারেননি। কথাগুলো ভেবে ভদ্রলোকের একটা খারাপ লাগা কাজ করছিল। এরই মাঝে ঈশান বাসায় আসে আর এসে যখনই আম্মুকে দেখতে পেল না, তখন ছেলেটা ওনাকে ডাকতে আরম্ভ করে। ঈশান আম্মুকে না পেয়ে সেখান থেকে রুমের দিকে চলে যায়। অন্যদিকে ঈশানের গলার আওয়াজ পেয়ে আব্বু রুম থেকে বেরিয়ে আসে। তারপর ঈশানের রুমের সামনে আসে, দরজা খোলাই ছিল। ছেলেটা সবেমাত্র ফ্রেশ হয়ে এসে খালি গায়ে উপুর হয়ে বিছানায় শুয়ে পড়েছে। এর মাঝে আব্বু রুমে ঢুকলো। ঈশান একবার আর চোখে তাকিয়ে যখনই আব্বুর দিকে ফিরবে তখনই আব্বুকে কোমরের বেল্ট দিয়ে এলো পাথারি মারতে আরম্ভ করলো। আব্বুর এমন কর্মকাণ্ডে ঈশান হতবাক আর হতভম্ব হয়ে গেছে। মুহূর্তের মধ্যে এরকম একটা ঘটনা ঘটাতে ছেলেটা স্তব্ধ হয়ে গেছে। ঈশান একটুও শব্দ করলো না। আব্বু ওকে ইচ্ছে মতো মারতে লাগলো। ছেলেটা মস্তিষ্ক শূন্য হয়ে বলার ভাষাটুকু হারিয়ে ফেলেছে। আব্বু কখনো ওর গায়ে হাত তোলেনি, কিন্তু আজকে কিনা হঠাৎই এরকম করে আঘাত করছে। কথাগুলো ভাবতেই বুকের ভেতরটা ধুক করে উঠল। সাথে সাথে ঈশান আব্বুকে আটকানোর চেষ্টা করলো। তাতেই যেন ভদ্রলোক আরো রেগে গেল। তারপর আরো জোরে জোরে ছেলেকে আঘাত করতে লাগলো। ঈশান বেডে শোয়া ছিল, তার উপর আবার যখন ওঠার চেষ্টা করলো তখন আব্বুকে এত জোরে জোরে বেল্ট দিয়ে আঘাত করেছে যার জন্য ঈশান আর উঠতেই পারল না। ঈশানের পুরো পিঠ জুড়ে আঘাতের চিহ্ন স্পষ্ট হয়ে আছে। এর মাঝে আম্মু এসে আব্বুকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। অন্যদিকে ঈশান আব্বুকে বারবার বলতে লাগলো, আব্বু, তুমি আমাকে মারছো কেন? আমি কি অন্যায় করেছি আমাকে বলো, যার জন্য তুমি আমাকে এমন করে আঘাত করছো? আব্বু কোনো কথা বলছে না। আম্মু জোর করে আব্বুকে ছাড়িয়ে নিল। তারপর দূরে নিয়ে গিয়ে দাঁড়া করিয়ে আম্মু আব্বুকে দু হাতে আটকে দিল। ঈশান তেমন করে বেডে পড়ে রইল। তখন আব্বু কড়া কণ্ঠে বলতে লাগলো, তোমার লজ্জা করে না এমন করতে? পাশের বাসার মেয়েগুলোর সাথে এসব বাজে বাজে কাজ করে এসে এখন ভালো সাজা হচ্ছে। তুমি কি করেছো আমি সেটা শুনেছি। তোমার মন মানসিকতা এত নীচ আমি সেটা ভাবতেও পারিনি। তুমি ওকে বিয়ে করতে চাও সেটা আমাকে বলতে পারতে। তাই বলে এই মেয়েটার সাথে এত বাজে কিছু করবে আমি সেটা কল্পনাও করিনি। আব্বু, আমার কথা শোনো। আমি এরকম কিছু করিনি। তুমি আমাকে আরো মারো, হাজারটা বকা দাও, তারপরও আমি একটা কথাই বলবো, আমি এমন কোনো অন্যায় করিনি কিংবা ওই মেয়েটাকে এমন বাজে কোনো ইঙ্গিত করিনি যার জন্য তুমি আমার উপর এত রেগে যাবে। আমি বুঝতে পারছি যে খুশি আব্বু বাসায় এসেছিল আর এসব কথা বলেছে। বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি আব্বু। সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি তো খুশিকে ভালোবাসি, তাহলে কেন তন্নির সাথে এমন কিছু করব? আমি ওকে ছোট বোনের নজরে দেখি, তাহলে কেনই ওর সাথে এরকম? ঈশান কথাগুলো বলতেই আব্বু আবারও তেড়ে এসে ওকে যখনই আঘাত করতে যাবে তখনই আম্মু এসে ওনার সামনে এসে দাঁড়ালো। এবার ঈশান আম্মুকে সরিয়ে দিয়ে বলল, আম্মু, আমাকে বাধা দিও না। আব্বুর যতক্ষণ রাগটা না মেটে ততক্ষণ আমাকে মারতে দাও। জীবনে কখনো মার খাইনি, আজকে নয় খাই। ভালোবাসা যদি অন্যায় হয়ে থাকে তার জন্য আব্বু আমাকে হাজারটা আঘাত করুক, তারপরও বলবো আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য তোমাদের সম্মানটা নষ্ট হয়। আমি তো খুশিকে ভালোবেসেছিলাম। যবে থেকে ওকে ভালোবাসি তবে থেকে ওর অবহেলাটা সহ্য করছে। আর তন্নি যখন আমাকে বললে আমাকে পছন্দ করে তখন আমি ওকে বোঝাচ্ছিলাম, আর সেটা খুশি আব্বু দেখে ফেলে আর এমন করে ভুল বুঝেছে। আব্বুর যদি আমাকে মেয়েরা ডাকটা মেটে তাহলে আমাকে মারতে দাও। আমি এই শাস্তিটা পেতে চাই। ভালোবাসার জন্য যে এত বড় শাস্তি পেতে হয় সেটা আমার জানার দরকার আছে। আমি একটা নির্লজ্জে বেহায়া যার জন্য ওর মতো মেয়ের সামনে গিয়ে ভালোবাসার কথা বলতাম।
কিন্তু মেয়েটা আমাকে দু চোখে কখনোই সহ্য করতে পারেনি। বারবার তাকে ভালোবাসে কথাটা বলেছে, আর কিভাবেই বা ভালোবাসবে? আমার জানা নেই মানুষের কিভাবে ভালোবাসার কথা বলতে পারে। অন্য কোনোভাবে খুশিকে বোঝানোর উপায় থাকলে আমি তেমন করে ওকে বোঝাতাম, কিন্তু যাকে ভালোবাসে সে আমাকে এমন করে সবার সামনে ছোট করে দিল, আর এমন করে বাজে ভাবলো, যেটা আমার ধারণার বাইরে ছিল। খুশি আমাকে এত বেশি ঘৃণা করে, কখনো আমাকে সামনে থেকে দেখতেও চায় না, সেটা ভাবিনি আমি। আব্বু, যতক্ষণ আমার উপর থেকে তোমার রাগটা না কমে তুমি আমাকে মারতে পারো। আম্মু আব্বুকে আর বাধা দিও না, আব্বুর সব রাগ মেটাতে দাও। এত কিছুর পরেও তোমার মুখ দিয়ে কথা বের হচ্ছে, তোমার ভেতর লজ্জা বলতে আর কিছু নেই। না হলে একটা জুনিয়র ছেলে হয়ে কি করে একটা সিনিয়র মেয়ের পিছনে পড়ে থাকতি? আমি আজকে থেকে বলে দিচ্ছি, তুমি আর ওর বাসার আশেপাশেও যাবে না। বিয়ের অনুষ্ঠান যতদিন না হচ্ছে ততদিন যেন আমি ওদের আশেপাশে তোমাকে না দেখি। ওই বাসার প্রত্যেকটা মেয়ের থেকে তুমি দূরে থাকবে। তুমি জানো খুশি কতটা রাগী আর জেদি মেয়ে। এখন যদি এসব কথা ওর আব্বু আম্মুকে এখন বলে দেয়, তাহলে ওনাদের সামনে আমার মান সম্মান থাকবে না। বুঝতে পারছো তুমি? না, আব্বুর কিছু হবে না, তো ওদের মান সম্মান বজায় থাকবে। আমি ওদের থেকে দূরে থাকবো, আর কখনো ওদের দিকে ফিরেও তাকাবো না। আমার শিক্ষা হয়ে গেছে আব্বু, ভালোবাসার শাস্তি আমি পেয়ে গেছি। আমি ভালোবাসে অনেক বড় শাস্তি পেয়েছি। আমার ভালোবাসার প্রতিদান হিসেবে আমি এত বড় উপহার পেয়েছি। ওই মুখে যদি আর একবার ভালোবাসার কথা বলো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলবো না, মনে রেখে দেব। তোমার ছেলে কাউকে ভালোবাসলে সে আমাকে একটুখানি ভালোবাসে না। তোমাদের আর আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আমি এমন কোনো কাজ করব না যার জন্য তোমাদের কষ্ট পেতে হয়। অন্যদিকে ছেলের এমন হাল দেখে আম্মু কেঁদেই চলেছে। আব্বু এবার বেলটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ঈশান বেডেই পড়ে রইল, পুরো শরীর ব্যথায় টনটন করছে। আজকে সমস্যার কারণে আব্বুর হাতে এমন করে ঈশানকে মার খেতে হবে সেটা ভাবতেও পারেনি, তাও যাকে ভালোবাসলো তার জন্য। শেষে কপালে হয়তো এমনটাই ছিল। সিনিয়র মেয়েকে ভালোবাসার অপরাধে এত বড় শাস্তিটা আজকে ওকে পেতেই হয়েছে। বিকেলের দিকে যখন ঈশানের ঘুম ভাঙলো, বুঝতে পারলো পুরো শরীরটাই ব্যথা করছে আর প্রচুর পরিমাণে গরম লাগছে। তারপরও সেসবের তোয়াক্কা করলো না ছেলেটা। উঠে গিয়ে ফ্রেশ হয়ে একটা শার্ট গায়ে চাপিয়ে তারপর বাসা থেকে বেরোনোর চেষ্টা করলো। দেখলো আব্বু ডাইনিংয়ে বসে পত্রিকা পড়ছে। ঈশান একবার আব্বুর দিকে তাকিয়ে তারপর বাইরের দিকে যেতে গেলে তখন আম্মু বলতে লাগলো, আবু, কোথায় যাচ্ছ তুমি এই শরীর নিয়ে? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বাসায় থাকো। তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি এনে দিব। যদি বন্ধুদের ডাকতে হয় তাহলে বলো, আমি ওদের বাসায় আসতে বলি। ওরা বাসায় এসে আড্ডা দিক, তারপরও তোমাকে বাইরে যেতে হবে না। না আম্মু, তেমন কিছু দরকার নেই। একটু হাঁটতে বেরোবো, সমস্যা নেই। আমি এমন কোনো কাজ করব না যার জন্য তোমাদের কোনো কথা শুনতে হয়। ঈশান গুটি গুটি পায়ে হেঁটে বেরোলো। রাস্তায় বেরোতেই তন্নি আর ওর বাকি দু বোন ঈশানকে দেখলো। তন্নি ছেলেটাকে এমন করে ঘুরিয়ে হাঁটতে দেখে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলো, তারপর ওর বড় আপুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বড় আপু, দেখো ঈশান ভাইয়া কেমন করে যেন হাঁটছে। কি হলো বলো তো ওনার? কথাটা শোনার সাথে সাথেই খুশি রাগের বাধায় বলতে লাগলো, ওর যা ইচ্ছা তাই হোক, কিন্তু ওকে নিয়ে তোর এত আগ্রহ কিসের? হ্যাঁ, ওর কি হবে না হবে সেটা দেখার জন্য ওর পরিবার আছে। তোকে এত পাকনামো করতে হবে কে বলেছে? হ্যাঁ, আপু, তুমি এমন করে কথা বলছো কেন? আমি কি খারাপ কিছু বলেছি নাকি যে এমন সিন ক্রিয়েট করছো? তুমি ভাইয়াকে অপছন্দ করো, সহ্য করতে পারো না, তাই বলে যে কেউ বিপদে পড়লে কিংবা অসুস্থ হলে তার সম্পর্কে এরকম করে কথা বলবে? এবার কিন্তু থাপ্পড় মেরে তোর গালের দাঁত সব ফেলে দেবো আমি, বেয়াদব। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না? তুই তো জানিস না কিভাবে ছোট বোনের সাথে কথা বলতে হয়। তোর ঈশানকে পছন্দ হয় না, সহ্য করতে পারিস না, সেটা তোর জন্য আলাদা ব্যাপার। তাই বলে সব সময় তুই ওর সাথে এরকম কেন করিস? আজকে নাকি ওদের বাসায় গিয়েছিলি আর ওসব উল্টাপাল্টা বলে এসেছিস। বেশ করেছি। ওর মতো একটা লম্পট আর লুচ্চা লাফাঙ্গার সাথে এরকম হওয়াই উচিত। ওকে তো মেরে পুলিশের হাতে দেওয়া উচিত ছিল, তবেই আমার শান্তি হতো। লম্পট একটা সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করবে। যদি লজ্জা থাকতো তাহলে কখনোই আমার কাছে আসতে পারতো না। খুশির এমন দ্বারা কথা শুনে ওর বাকি দু বোন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। খুশির এমন রাগী কথা শুনে ওরা বুঝতে পারলো মেয়েটা প্রচণ্ড পরিমাণে রেগে আছে।
তাই বলে এত সব বাজে কথা ঈশানের সম্পর্কে বলবে ওরা ভাবেনি। খুশি ছাদের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে রইল। তানিয়া আর তন্নি সেখান থেকে নেমে গেল। অন্যদিকে ঈশান হাঁটতে হাঁটতে একটা দোকানে এসে বসলো। চা খাওয়া দরকার, হয়তো শরীরটা গরম হলে কিছুটা ভালো লাগতো। দোকানদারকে চা দিতে বলল, দুপুর থেকে কিছুই খাওয়া হয়নি, তাই দোকানের থেকে রুটি আর চা নিয়ে খেতে লাগলো। দোকানদার যেন কেমন করে তাকিয়ে আছে, কারণ ছেলেটার আর গলায় ঘাড়ে অসংখ্য আঘাতের দাগ। লোকটা সেটাই দেখছে হয়তো। ঈশান তাতে তোয়াক্কা করলো না, খেতে খেতে ওর বন্ধুদের কল করলো। কল রিসিভ করতেই ওপার থেকে কিছু একটা বলল, সেটা শোনা গেল না। ঈশান দোকানের বিলটা দিয়ে আড্ডার জায়গায় দিয়ে হাঁটতে লাগলো। এই গরমের মধ্যেও শরীরে একটা চাদর গায়ে জড়িয়ে রেখেছে ছেলেটা, যে কেউ দেখে হয়তো পাগল ভাববে। ঈশান গুটি গুটি পায়ে হেঁটে আধ ঘন্টা পর ওদের আড্ডার জায়গায় এসে বসলো। বন্ধুরা ওকে এমন করে হাঁটতে দেখে বলল, কি রে, তোর আবার কি হলো? এমন করে হাঁটছিস কেন? তার উপরে আজকে হেঁটে আসলি এই গরমের মধ্যে? কি রকম গায়ে শাল জড়িয়ে রেখেছিস? কি হয়েছে বলতো? কিছু হয়নি, ভালো লাগছে না, একটু শরীরটা গরম লাগছে, তাই ভাবলাম কিছু একটা গায়ে থাকলে হয়তো ভালো লাগবে। ঈশান বর্ষা থেকে বেরিয়ে যেতেই আম্মু আব্বুর সামনে আসলো। ভদ্রলোককে এমন নির্বিকারভাবে বসে থাকতে দেখে আম্মুর রাগের মাথায় একটা ফুলদানি নিয়ে সেটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে বলতে লাগলো, একমাত্র ছেলের গায়ে হাত তুলতে তোমার একটু বিবেকে বাঁধলো না? সব সময় তুমি ছেলেটাকে বুকের মধ্যে আগলে রেখেছো, আর আজকে একটা মেয়ে এসে কি না কি বলল, তুমি তার কথাটা বিশ্বাস করে নিয়ে ছেলেকে এমন করে আঘাত করলে। আমি তোমার কাণ্ড দেখে অবাক হচ্ছি। বাবা তার ছেলেকে এমন করে আঘাত করতে পারে আমি জানতাম না। সারা জীবন ছেলের উপর রাগ করনি, সেটা কি আজকে একসাথে করলে? তুমি কি করে পারলে আমার ছেলেকে এমন করে মারতে? আমার কলিজার টুকরাকে তুমি এমন করে আঘাত করলে। আমি তোমার সাথে কথাই বলবো না। শাইলা, পাগলামি করো না। আজকের আঘাত করার পর থেকে যদি ছেলেটা সব সহ্য করে নেয় তাহলে ওর জন্য ভালো, আর যদি রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে তাহলে ভালো হতে পারবে না। ও মেয়েদের পেছনে পড়ে না থেকে নিজের লাইফের দিকে ফোকাস করুক, তাতে ওর জন্য ভালো হবে। তোমার কি মনে হয় পাশের বাসার মেয়ে বাড়ি বয়ে এসেছিলেন আমি আমাকে এসব আজে বাজে কথা বললে আমি সেটা বিশ্বাস করে নিব? রাখতো আমার তখনই হয়েছে যখন কেউ ওর নামে কমপ্লেন করেছে। ছেলেকে আঘাত করে আমি কতটা কষ্ট পাচ্ছি তুমি বুঝবে কি করে শাইলা? তোমার একটুও কষ্ট হয়নি? যদি হতো তাহলে আমার ছেলেকে অমন করে আঘাত করতে পারতে না, ওকে বুঝিয়ে বলতে পারতে। ও কি তোমার কথা শুনতো না? অবশ্যই শুনতো। তাহলে কেন ছেলেকে এত আঘাত করলে তুমি? শাইলা, তোমার ছেলে আজকের আঘাত থেকে সুধরে যাবে। দেখো, আমি চাই না কেউ আমার ছেলে সম্পর্কে আজে বাজে কথা বলুক। আমার ছেলে সবসময় মেয়েদের থেকে দূরে থাকুক। ও এখনো অতটাও ম্যাচিওর হয়নি যে সবটা বুঝতে পারে। ওর ভিতর পাগলামি স্বভাবটা রয়ে গেছে। অনার্সটা শেষ করে তারপর না হয় ব্যবসায় বসুক, তখন তোমার ছেলে যাকে বলবে আমি তাকেই জোর করে হলেও এনে ছেলের সাথে বিয়ে দিব। তারপরে ওকে পাগলামি করতে বারণ করো। তোমার ছেলে বেশি কথা শোনে তোমার, তুমি ওকে বলবে যেন আর কোনো মেয়ের পেছনে না ছুটে। তোমার কি মনে হয় এত কিছুর পরেও আমার ছেলে নির্লজ্জের মতো ওই মেয়ে কিংবা অন্য কোনো মেয়ের পিছনে পড়ে থাকবে? ও এতটা নির্লজ্জ নয়। আমার ছেলে যেটা করতে চায় সেটা করেই ছাড়ে, কিন্তু একবার সেটা থেকে মুখ ফিরিয়ে নেয়, সেটা থেকে ওকে আর ফেরানো সম্ভব না। তুমি যেটা করলে সেটা আমার সারা জীবন মনে থাকবে। তুমি আমাকে হাজারটা আঘাত করলেও আমি কিচ্ছু মনে করতাম না, কিন্তু তুমি আমার একমাত্র ছেলেকে এমন করে মারতে পারলে। আঘাত যদি ছেলের জন্য ভালো কিছু বয়ে আনে তাহলে সেই আঘাতটা ওর জন্য ভালো। ছেলে মেয়েকে সবসময় আদর ভালোবাসা দিয়ে মাথায় তুলে রাখতে নেই, শাসনও করতে হয়। এই শাসনটা আমার ওকে অনেক আগেই করা উচিত ছিল, নাহলে আজকে ওই মেয়েটার কথা শুনতে হতো না, আর আমি রেগে গিয়ে এমন করতাম না। তুমি টেনশন করো না, ঈশান আর ওই মেয়ের পেছনে ঘুরবে না। তোমার ছেলে ভালো হয়ে যাবে। দেখো, ছেলের গায়ে আঘাত আমাকে করার মতো দ্বিতীয়বার কোনো সুযোগই খুঁজতে হবে না, নিজেকে শুধরে নিবে। থাক, তোমার এসব নীতি কথা। সব সময় শুধু আমার ছেলের দোষটাই তোমার চোখে পড়ে।
অন্য কেউ কিছু করলে কিংবা তারা ভুল কিছু বললে কিনা সেটা তুমি না দেখে সব সময় ওর উপরে চোটপাট করতে থাকো। ঈশান বাসায় ফিরল একদম রাতে 10টার দিকে। বাসায় ফিরতেই দেখে আম্মু ডাইনিংয়ে বসে আছে। ঈশান রুমের দিকে চলে যেতে নিলে আম্মু খাবার জন্য ডাকলো। ছেলেটা কিছু একটা ভেবে ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসতেই আম্মু খাবার বেড়ে দিল। ঈশান এক মনে খেয়ে চলল, কিছুই বলল না ছেলেটা। খারাপ লাগছে কিনা কিংবা খাবার ভালো হয়েছে কিনা। আব্বুর সাথে একটা কথা বলা দূরে থাক, একবার আব্বুর দিকে তাকালো না পর্যন্ত। এত কিছু হয়ে গেল, তারপরও ঈশানের মুখ দেখে সেটা বোঝাই যাচ্ছে না। ঈশান খাওয়া শেষ করে রুমে এসে দরজা লাগিয়ে দিল। প্রচুর পরিমাণ শীত লাগছে, তাই এসির পাওয়ারটা কমিয়ে দিয়ে একটা কমফোর্টার জড়িয়ে নিল শরীরে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখল আম্মু নাস্তা তৈরি করে ফেলেছে। আম্মু কোথাও একটা যাচ্ছে মনে হয়, তাই ঈশান প্রশ্ন না করে পারল না। আম্মু, কোথাও যাচ্ছ তুমি? হ্যাঁ আবু, আজকে তানিয়ার গায়ে হলুদ তো, ওদের বাসায় যাচ্ছি। ঈশান আর কথা বলল না, ব্রেকফাস্ট করে রুমে চলে আসলো। শরীরে এখনো জ্বর আছে, আর কাল রাতে ফার্মেসি থেকে ওষুধও আনা হয়নি, না হলে জ্বরটা এরকম করে শরীরে জেকে বসতো না। আব্বু অফিসের কাজে চলে গেছে। ছেলেটা কিছুক্ষণ শুয়ে রইল, কিন্তু না, আর পারা যাচ্ছে না, শরীরটা বেশি খারাপ লাগছে। ঈশান কোনো রকমে বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা করে একটা ফার্মেসিতে আসলো। তারপর কিছু ঔষধ নিয়ে বাসায় ফিরল। দুপুরে হালকা খাবার খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ল। আব্বু বাসায় এসে ছেলের রুমে গিয়ে দেখলো ছেলে অবেলা গায়ে কমফোর্টার জড়িয়ে শুয়ে আছে। আম্মু কি হয়েছে বিষয়টা বোঝার জন্য ছেলের কপালে আর গালে হাত দিতেই বুঝে গেল জ্বর এসেছে। আম্মু ঈশানকে জাগালো না। ঈশানের যখন জ্ঞান ফিরল তখন বুঝতে পারল কপালে কেউ জল পড়তে দিচ্ছে। ছেলে উঠে বসার চেষ্টা করলে আম্মু ওকে উঠতে দিল না, উল্টো রাগী কণ্ঠে বলল, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? শরীরে এই হাল, আর তুমি কিনা আমাকে একটাবার বলনি? তুমি কি চাইছো বলো তো, নিজের কোনো ক্ষতি করতে? আমার তো মনে হচ্ছে সেটাই, না হলে তুমি এমন করে চুপ থাকতে পারতে? তোমার শরীর এত খারাপ, আর তুমি আমাকে একটাবার বলনি, আর আমি কিনা ওই বাড়িতে গিয়ে। ছাড়ো তো আম্মু এসব কথা। এসব যত বলবে তত আমার খারাপ লাগবে। পারলে আমার জন্য একটা খাবার নিয়ে আসো, গরম কিছু নিয়ে আসো, খেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আম্মু তাড়াহুড়ো করে নিচে গিয়ে এক বাটি স্যুপ বানিয়ে এনে ছেলেকে খাইয়ে দিল। একটু বাদে জ্বরটা কিছুটা ছাইলে ঈশান আম্মুকে জোর করে খুশিদের বাসায় পাঠালো। রাতের দিকে আম্মু বাসায় ফিরতেই দেখে ছেলে খাবার খেয়ে শুয়ে পড়েছে। আম্মু ড্রিম লাইটটা অন করে দিয়ে রুমের দরজাটা ফিরিয়ে দিল। পরদিন সকাল থেকেই খুশিদের বাড়িতে আত্মীয় স্বজন আর বাচ্চাদের হইচই পড়ছে। ঈশানের ঘুম ভাঙল বেলা 10টার দিকে। উঠে বসে বুঝতে পারল শরীরে তেমন একটা জ্বর নেই। ঈশান উঠতেই আম্মু খুশিদের বাসাতে গেল একটু কাজকর্ম হাতে হাতে করে দেওয়ার জন্য। ঈশানও বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। এর মাঝে আব্বু এসে ওকে দেখলো ছেলে বাইরে যাচ্ছে। আব্বু আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, বিয়েতে যেতে হবে, তাই ঈশান ঠিক করেছে খুশিদের বাড়িতে আর যাবে না। ছেলেটা দুপুর অবধি আড্ডা দিয়ে বাসায় আসলো। তারপর যখনই বাসার ভেতর ঢুকে যাবে দেখলো বাসার সামনে দাঁড়িয়ে খুশির আম্মু, খুশি আর কয়েকজন মিলে কিছু একটা বলাবলি করছে। ঈশান গেটের সামনে এসে আড়ালে শুনতে লাগলো কথাগুলো। সেই কখন মেয়েটাকে পাঠিয়েছি, তোকে বারবার বললাম একা যাওয়ার দরকার নেই, মেয়েটা একা একা আসবে, খারাপ লাগবে, তা তুই শুনলি না। এখন হলো তো, এখন কলটাও ধরছে না। আমায় কিছু বললেই তোদের কাজ পড়ে যায়। বড় বোনের সাথে গেলে কি এমন ক্ষতি হতো? আজকে থেকে আর তোদের কাউকে কিচ্ছু বলবে না। আজ তো চলে যাবে, কাল থেকে আর কেউ তোদের এমন বিরক্ত করবে না। এই সামান্য কাজটুকু তোরা করে দিতে পারলি না, তোদের এত ব্যস্ততা। আম্মু, আমি জানতাম না কি আপুর এত দেরি হবে। এখনো হয়তো বা আর্টিস্টরা সাজাতে ব্যস্ত। দেখো কিছুক্ষণের মধ্যে চলে আসবে হয়তো, এত টেনশন করতে হবে না। ঈশান বুঝে গেল কিছু তো একটা গন্ডগোল হয়েছে। ছেলেটা আর দেরি না করে বাসা থেকে বাইকটা নিয়ে বেরোলো। তারপর পার্লারের দিকে যেতে লাগলো। খুশিরা 3 বোনই যে পার্লারটা থেকে সাজে সেটা একদমই শহরের শেষ মাথার দিকে। ঈশান বাইক চালাতে লাগলো আর ভাবলো
কোনো ঝামেলা হলো না তো? বুকের ভেতর কেমন যেন ধড়ফড় করছে। আধ ঘন্টার মধ্যে ঈশান পার্লারের কিছুটা কাছে আসতেই দেখলো পার্লার থেকে একটু দূরে কয়েকটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো কিসব বলছে ঈশানের বুঝতে আর বাকি রইল না ওই মেয়েটা হয়তো তানিয়া আপু, কারণ দূর থেকে চেহারা দেখে তেমনটাই মনে হচ্ছে। ছেলেটা আর এক মুহূর্ত দেরি করলো না, বাইকটা নিয়ে সেখানে গিয়েই কোনো রকমে নেমে এসে মেয়েটাকে প্রোটেক্ট করে ওর সামনে দাঁড়ালো। তারপর ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে ভাই, কি সমস্যা আপনাদের? অনেক ডিস্টার্ব করছেন কেন? ডিস্টার্ব করব কেন মানে? আমাদের হাতের পাখিটাকে আমরা উড়ে যেতে দিব? শোন, তুই এখানে কোনো হিরোগিরি না করে কেটে পড়, নাহলে ঝামেলা হয়ে যাবে। আজকে বড় একটা দাও মেরেছি। মালটার গায়ে যত গহনা আছে সেটা তুই নিজ হাতে খুলে দিয়ে এখান থেকে চলে যা। দেখছিস তো আমাদের হাতে ছুরি, এটা দিয়ে একদম তোদের অবস্থা খারাপ করে দিব। মালটাকে তখন থেকে বলে যাচ্ছি, কিন্তু ম্যাডাম গহনাগুলো খুলে দিচ্ছেই না। তুই তো বুদ্ধিমান, এখান না হয় তুই এগুলো দিয়ে মেয়েটাকে নিয়ে কেটে পড় যা। দেখ ভাই, আজকে আপুর বিয়ে, ওনাকে ডিস্টার্ব করিস না। তোর যত টাকা লাগে আমি দেব, তারপর আবুকে এখান থেকে যেতে দে। আমরা ভেবেছিলাম হিরোইনের হিরো এসেছে, এ তো দেখি ওর পিচ্চি ভাই এসেছে। ঈশান ছেলেগুলোকে রিকোয়েস্ট করতে যাবে, এর মাঝে একটা ছেলে ওকে একটা ঘুষি মেরে দিল। ঈশানের নাক থেকে রক্ত পড়তে লাগলো। ঈশান নাকে হাত দিয়ে তারপর আরেক মুহূর্ত দেরি করলো না, বাইকটার কাছে এসে তারপর বাম্পারের ভেতর থেকে একটা রড বের করলো। ততক্ষণে ছেলেগুলো তানিয়া আপুর হাত ধরে টানাটানি করতে আরম্ভ করেছে। ঈশান গিয়েই হাতের রডটা দিয়ে একটা ছেলের মাথায় বাড়ি বসালো। সাথে সাথে ছেলেটার মাথা ফেটে গল গল করে রক্ত পড়তে লাগলো। বাকি ছেলে দুটো ওদের সঙ্গীকে আঘাত করতে দেখে ছেলে দুটো ঈশানের দিকে তেড়ে আসতে গেলে ঈশান আরেকটা আঘাত করলো সজোরে। ঈশানের হাতের এলোপাথারি মার খেয়ে ছেলেগুলো আর টেকতে পারল না। মাথায় আঘাতপ্রাপ্ত ছেলেটাকে নিয়ে দৌড়ে পালিয়ে গেল। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর মাঝে তানিয়া খেয়াল করলেও ঈশানের হাতে খানিকটা কেটে গেছে। কিভাবে কাটলো বুঝতে পারল না। ছেলেটা ছুরি চালিয়েছিল সেটাতেই হয়তো কেটেছে। ঈশান পকেট থেকে রুমাল বের করে হাতটা মুছে নিয়ে তারপর সেটাই হাতে পেঁচিয়ে বেঁধে নিল। এবার তানিয়া আপু ঈশানের দিকে তাকিয়ে এগিয়ে আসলো আর বলতে লাগলো, দেখেছো কি কাণ্ড, আমার জন্য আজকে এসব হলো। সরি ঈশান, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। জেদ করে একাই চলে এসেছিলাম। আমার বোনদের তো সময় নেই আমার সাথে আসার, আর বান্ধবীগুলো হয়তো এতক্ষণে চলে এসেছে, কিন্তু কাউকে ফোনে পেলাম না বলে একাই বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তারপরেই ছেলেগুলো আমাকে ঘিরে ধরলো। গায়ে এতগুলো গহনা দেখে সেগুলো নেয়ার জন্য জোর করছিল, কিন্তু তুই সময় মতো চলে এসেছিস ভাই। ধন্যবাদ দিয়ে তোকে ছোট করা হবে, তাই না হয় ধন্যবাদটা নাই বা দেই। বড় বোনের জন্য এটুকু করতে পারি, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। নাও, এবার বাইকে ওঠো, তোমাকে বাসায় নিয়েছে। একটু বাদে বর চলে আসবে। তোমার বাসায় হয়তো এতক্ষণ হট্টগোলে পড়ে গেছে, তুমি ফোন রিসিভ করোনি। দেখো গিয়ে বাসায় কান্নাকাটি পড়ে আছে। ঈশান বাইকটা স্টার্ট করতেই মেয়েটা উঠতে গেল। এবার তানিয়ার ঈশানের হাতের দিকে নজর পড়ল। তার আগে ঈশান বুঝতে পেরে বলতে লাগলো, সামান্য কেটেছে, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে ফার্মেসিতে গিয়ে আমি ড্রেসিং করে ব্যান্ডেজ করে নেব। এখন এত ভাবার সময় নেই। চাই না আমার আপুকে কেউ কিছু বলুক, এখন চুপচাপ বসে থাকো। তানিয়া ঈশানকে পেছনে ধরে বসল, কিন্তু মেয়েটা বারবার ওর হাতের কথা বলছে। তারপরও ঈশান কোনো উত্তর দিল না। 20 মিনিটের মাথায় ওরা বাসায় পৌঁছে গেল। ঈশান মেয়েটাকে বাসার সামনে নামিয়ে দিতেই এর মাঝে কেউ ঝড়ের গতিতে এসে ওদের সামনে দাঁড়ালো। ঈশান সামনে তাকিয়ে দেখলো খুশি দাঁড়িয়ে আছে। ঈশান বাইক থেকে নামার সাথে সাথেই মেয়েটার পর শার্টের কলার ধরে কষে একটা থাপড় বসালো। ঈশান কিছুটা দূরে সরে গেল। এবার খুশি আবার ছেলেটার দিকে যেতে নিলেই এবার তানিয়া ওকে আটকে দিল আর খুশি বলতে লাগলো, তো সাহস হলো কি করে আমার বোনকে নিয়ে যাওয়ার? আমার বোনকে নিয়ে পালিয়েছিস তুই, তাই না? পালিয়ে যাচ্ছিলি তুই? কি পেয়েছিসটা কি? হ্যাঁ, আমার বোনগুলোকে তুই কি শান্তিতে থাকতে দিবি না? আর কাউকে তোর চোখে পড়লো না? এলাকাতে কি আমরা 3টা বোনই আছি যে আমাদের দিকেই তোর কুনজর দিতে হবে? তুই আসলেই একটা লম্পট। নাহলে তোর মতো ছেলে কিনা নিজের আপুর বয়সী একটা মেয়েকে এভাবে নিয়ে যেতে পারে? তনিকে তুই কিছু একটা খাইয়েছিলি, আর আমার বড় আপুর সাথে উল্টাপাল্টা কিছু। ঈশান নির্বিকার হয়ে খুশির কথাগুলো শুনে যাচ্ছে। এবার তানিয়া ওকে চুপ করানোর জন্য একটা ধমক দিয়ে বলতে লাগলো, চুপ, একদম চুপ। কি সব আজে বাজে কথা বলছিস? তুই জানিস আজকে ঈশান না থাকলে কি হতো? আপু তোমার ওকে
আমার চেনাতে হবে না। আমি ওকে যতটুকু চিনি তুমি তার অর্ধেকটাও চেনো না। ওর মতো বাজে ছেলে এই এলাকাতে আর দ্বিতীয়টা হয় না। ও যে করেছে সেটা তুমি জানতে পারলে তোমার রাগ উঠে যাবে। সারা জীবন তুমি ওকে ঘৃণা করবে। আমার ওকে দেখলেই রাগ হয়। সবটা তুমি জানতে পারলে ওর সাথে কথাও বলবে না। এর মাঝেই ঈশান আর দেরি করলো না, বাইকটা নিয়ে সেখান থেকে চলে গেল। ওর এমন বিহেভিয়ার দুজনেই অবাক হলো। এবার খুশি ঈশানকে বকা দিতে লাগলো। তখন তানিয়া ওর হাত ধরে বাসার ভেতর টেনে আনতে আনতে বলল, খুশি, তুই জানিস আজকে কি হয়েছিল? তোরা কেউ আমার সাথে পার্লারে গেলি না, এমনকি আমার কোনো ফ্রেন্ডও আসেনি। আমি বাসায় আসার জন্য যখন বের হলাম, তখন কতগুলো ছেলে আমাকে আটকে ধরেছিল, আমার কাছ থেকে গহনাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। ঈশান সেখানে আজকে সময় মতো না পৌঁছালে কি হতো জানিস? ও গিয়ে ছেলেগুলোর সাথে মারপিট করেছে। ছেলেটার হাত কেটে গেছে, নাক দিয়ে রক্ত পড়ছিল। তারপরও চিন্তা করেনি, শুধু এতটুকুই বলেছে, ওর বড় আপুকে কেউ আজে বাজে কথা বলবে আর ও সেটা শুনতে পারবে না। ছেলেটা এত বড় একটা বিপদ থেকে বাঁচালো, আবার নিজে আমাকে বাসায় পৌঁছে দিল। আর তুই কিনা ছেলেটাকে এমন করে আঘাত করলি? সব কিছুতেই তোর বাড়াবাড়ি। একবার বুঝতেও চাইলি না তুই যেটা ভাবছিস ও ওরকম কিছু করেছে কিনা। তুই ওকে ঘৃণা করিস, সহ্য করতে পারিস না, সেজন্য হয়তো এমন করে কথা বলছিস সব সময়। আপু তুমি বুঝতে পারছো না ও কতটা বাজে মন মানসিকতার একটা ছেলে। তুমি হয়তো ভাবছো ও এগুলো করেনি, কিন্তু ওর বন্ধুদের দিয়েই ও এসব করাতে পারে। আমাদের সামনে ভালো সাজার জন্যই এমনটা করলো। তুমি জানো ও কি করেছে আপু? যদি জানতে তাহলে। ভুল তুই করতে পারিস, কিন্তু আমি করতে পারি না? আমি ঈশানকে আজ অবধি দেখিনি কখনো কোনো বাজে কাজ করতে। আর তুই কিনা বলছিস ও উল্টাপাল্টা কিছু করেছে। শোন, এই বিষয়ে আমি তোর সাথে একটাও কথা বলতে চাইছি না। আমি জানি তোর সাথে এসব কথা বলে কোনো লাভ হবে না। তুই সব শোনার পরও তোর রাগ আর রাগটাকেই ধরে রাখবি। তোর সামনে কেউ ভালো কিছু করলেও সমস্যা, আবার খারাপ কিছু করলেও সমস্যা। আমি সেই প্রথম থেকেই দেখছি তুই ছেলেটাকে দেখতে পারিস না। এটা ওর দোষ নয়, এটা তোর দোষ বোন। তানিয়া কথাগুলো বলে রুমের দিকে চলে গেল আর খুশি সেখানেই দাঁড়িয়ে রইল। তানিয়াকে তন্নি রুমে যেতে দেখে পিচ্ছি মেয়েটাও দৌড়ে রুমে এসে আপুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করলো। পিচ্ছি মেয়েটা বোনকে দেখতে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিল। সবাই এসে তানিয়ার সাথে কথা বলল। তানিয়া ঈশানের সম্পর্কে সবটা বলতেই সবাই হাজারটা শুকরিয়া করতে লাগলো। এর মাঝে বিয়ের অনুষ্ঠানটাও শুরু হয়ে গেছে, কিছুক্ষণ বাদে হয়তো বর আসবে। কিন্তু খুশি একটা বিষয় মেলাতে পারছে না। আজকে ঈশান না হয় আপুকে বাঁচালো, ওর ধারণা না হয় আজকে ভুল ছিল, ঈশান আপুর দিকে হাত বাড়ায়নি। আচ্ছা, তাহলে সেদিন তন্নির সাথে ঈশানে যেটা দেখেছে সেটাও কি ভুল ছিল? ঈশান খুশিকে বলার চেষ্টা করেছিল, কিন্তু খুশি ওর কোনো কথা শোনেনি। কথাগুলো ভাবতেই কেমন যেন অস্থিরতা কাজ করতে লাগলো খুশির মনে। খুশি বারবার যখন তানিয়া আপুর কাছ থেকে এরকম কথা শুনলো যে ঈশান আপুকে আজকে বাঁচিয়েছে, তখন থেকে কেমন যেন মেয়েটার একটু সন্দেহ হতে লাগলো। খুশি ঈশানকে যতটা বাজে ভাবে, তাহলে কি ঈশান ততটাও বাজে নয়? খুশি নিজের মনে ঈশানের প্রতি একটা ঘৃণার জায়গা তৈরি করেছে, তাই ছেলেটাকে এত বাজে মনে হয়। কিন্তু ঈশান ওর দিকে এমন কোনো বাজেভাবে তাকায়নি কিংবা হাত বাড়ায়নি যাতে ওকে বাজে ভাবা বা বলতে পারা যায়। খুশি আর কিছু ভাবতে পারছে না, মাথাটা কেমন ধরে আসছে। এর মাঝে খুশি সেদিনের কথাটা মাথাতে ঘুরপাক খেতেই মনে হতে লাগলো তন্নির সাথে কথা বলা দরকার। অন্যদিকে তন্নি সেই তখন থেকে বড় আপুর পাশে বসে আছে। আজকে আপু চলে যাবে কিনা তাই। খুশি গুটি গুটি পায়ে ওদের রুমে আসলো। এসে দেখলো তানিয়া আপুর কয়েকটা বান্ধবী সেখানে দাঁড়িয়ে আছে, আর আপু বিছানায় বসে আছে। আর ওর বাদ বাকি যেটুকু সাজানো বাকি ছিল সেটুকু সাজিয়ে দিয়েছে। এবার খুশি এসে ওর আপুকে বলল। আপু আমার তোমার সাথে কিছু কথা ছিল। খুশির কথাতেই তানিয়া ওর দিকে ফিরতেই আপুর বান্ধবীগুলো সেখান থেকে বেরিয়ে গেল। এবার তন্নিও বেরিয়ে যেতে নিলে তখন খুশি ওর হাত ধরে আটকে দিল আর বলল, তোকেও দরকার আছে, যাস না। আমি দুজনের সাথে কথা বলতে চাই। দুজনেই উৎসুক জনতার মতো মেজ বোন খুশির দিকে তাকিয়ে রইল। খুশি দু বোনের সামনে দাঁড়িয়ে হাত মোচড়াতে লাগলো। খুশি বলবে বলবে করেও বলতে পারছে না। দেখি খুশি, এখন এরকম বনিতা করার সময় নেই, একটু বাদে বর চলে আসবে। আমাকে বান্ধবীরা খাওয়ার জন্য জোরাজুরি করছে, এরপর আর কখন খেতে পাবো তা ঠিক নেই। আজ চলে যাব, অন্তত আজকে আর জ্বালাস না।
এটুকু সময় আমাকে শান্তিতে থাকতে দে। যেটা বলার সেটা তাড়াতাড়ি বলে এখান থেকে যা। না মানে আসলে আপু, বলছিলাম কি যে তোমার কি সত্যি মনে হয়নি যে ঈশান এগুলো করিয়েছে? না মানে যদি আমার উপর রাগ থেকে তোমার বিয়েটা ভেঙে দেওয়ার জন্য এরকম কিছু করে থাকে তাহলে? খুশি, তোর মন মানসিকতা এত ছোট কেন রে? ছেলেটা আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আমি সেই তখন থেকে কথাটা বলে যাচ্ছি, আর তুই এসব বলছিস? আমি জানি না ওর সম্পর্কে তুই কখনো পজিটিভ ভাবে ভাবতে পারবি কিনা। আমি বুঝতে পারছি ঈশানকে তোর পছন্দ না। কাউকে ভালো না লাগলে তাকে এতটাও অপছন্দ করা ঠিক না, যেটা তার কষ্টের কারণ হয়। যাই হোক, তোকে আমার কিছু বলার নেই, কারণ তোকে বোঝানোর মতো ক্ষমতা আব্বু আম্মুরই নেই। তাহলে আমার কি করে হবে? তুই যখন বুঝতে পারবি তখন হয়তো অনেক অন্যায় করে ফেলবি। শোন, তোকে একটা কথা বলি, এমন কোনো কাজ করিস না যার জন্য পরে নিজেকেই পস্তাতে হয়। এবার খুশি তন্নির দিকে ফিরল, কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা গড়বড় করে বলতে আরম্ভ করলো। আমি জানি তুমি কি বলবে আপু। যেদিন তুমি সেটা দেখেছিলে তেমন কিছুই হয়নি আমাদের মাঝে। আর ঈশান ভাইও আমাকে কোনো কালো জাদু করেনি। যে মানুষটা ভালো আপু, তার সম্পর্কে ভালো কথাই বলবো। কিন্তু তুমি মানুষটার সম্পর্কে শুধু নেগেটিভ দিকগুলো খুঁজে বের করছো, যেটা কোনো খারাপ ছিল না, উল্টো তোমার মন গড়া গল্প ছিল। সেদিনের ঘটনা নিয়ে তুমি ভাইয়াকে ঘৃণা করো তো? তাহলে শোনো, আমি সেদিন প্রপোজ করেছিলাম ঈশান ভাইয়াকে, কিন্তু জানো মানুষটা কি বলেছে? সে আমাকে ছোট বোনের নজরে দেখে, কখনো আমাকে নিয়ে এসব কিছু ভাবেনি। ভালো যদি বাসের, সেটা ছোট বোনের মতো করে বেসেছে। আমাকে সেদিন অনেক বুঝিয়েছে, বলেছে আমি যদি হাজার গুণ সুন্দরী হয়েও তার সামনে আসি, তাহলেও ভাইয়া আমাকে সেই ছোট বোনের মতোই করে ভালোবাসবে। কারণ মানুষটা তোমাকে ভালোবাসে। তুমি যদি ওর কাছে সুন্দর নাও হও আর ওনাকে হাজার অপমান করো, তাও সে তোমাকেই ভালোবেসে যাবে। তুমি ভাইয়ার জীবনে প্রথম ভালোবাসা ছিলে আর থাকবে। তুই এত সব জানলি কি করে? তুই এরকম করেছিস সেজন্য হয়তো খুশি ভুল বুঝেছে ছেলেটাকে, তাই না? আর ওকে সব আজে বাজে কথা বললো, আর সবার সামনে আজকে অপমান করলো। জানো আপু, আম্মু ঈশান ভাইয়ার আম্মুকে জিজ্ঞেস করলো কেন ভাইয়া আমাদের বাসাতে আসছে। তখন আন্টি বলল পরশুদিন নাকি আঙ্কেল ভাইয়াকে প্রচুর মেরেছে, দুটো তিন ভাইয়া জ্বরে ভুগেছে। আর আঙ্কেল নাকি ভাইয়ার সাথে কথাই বলেন না। মানুষটা আজকে এই শরীর নিয়েও তোমাকে বাঁচিয়েছে। আর আমার মেজো বোন বলেছে আমাদের নাকি সে মানুষটা ট্র্যাপে ফেলেছে। আসলে মেজো আপুর মাথাটা খারাপ হয়ে গেছে। একটা ছেলে ওকে পাগলের মতো ভালোবাসে, আর আপু সেটা বুঝতে না পেরে উল্টো তার নেগেটিভ দিকগুলো বের করে তাকে ভুল বুঝছে। ঈশান ভাইয়া সেটা ভালো করেছে, সেটাকেও তুমি ভুল বানিয়ে ভুল বুঝেছো। তোমাকে দেখলে আমার মনে হয় না তুমি আমাদের বোন। আপু, তোমার ভাগ্য যে এরকম একটা নির্লজ্জ ছেলে তোমাকে ভালোবাসে। তোমাকে ভালোবাসে বলেই তোমার অবহেলাগুলো সহ্য করে তোমার সামনে এসেছে, আর তুমি তাকে সহ্য করতে পারোনি। তবে একটা কথা সবসময় মনে রাখবে, কাউকে এত বেশি অবহেলা করা ঠিক না, যার জন্য সে অনেক বেশি কষ্ট পায়। এই জন্য তুমি অনেক পস্তাবে আপু। দেখো, তুমি ভাইয়ার সাথে যতটা খারাপ বিহেভ করছো না, তাতে তোমাকে পস্তাতেই হবে। খুব পাকা পাকা কথা বলতে শিখে গেছিস না বোন? তুই যে এতটা ম্যাচিউর কবে হয়ে গেছিস সেটা বুঝতে পারিনি। যাই হোক, ওকে সব সত্যিটা বলার জন্য তোকে ধন্যবাদ। যেটা আমার মেজো বোন বুঝতে পারেনি সেটা তুই বুঝেছিস। এর মাঝে তানিয়ার বান্ধবীরা এসে ওকে খাবার খাইয়ে দিল। কিছুক্ষণ বাদে বর আসতেই ওকে স্টেজে নিয়ে যাওয়া হলো। বিয়ের কাজও সম্পূর্ণ হলো, একে একে সব কিছুর শেষ হলো। বিয়ে বাড়িতে খুশি তন্ন তন্ন করে ঈশানকে খুঁজলো একটা সরি বলার জন্য, কিন্তু পেল না। আচ্ছা, সরিতে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? খুশি যখন থেকে জানতে পেরেছে তখন থেকে মানতে পারছে না যে ও এত বড় একটা ভুল করেছে। শেষে রাগ, জেদ আর ইগোর কারণে একটা ছেলেকে এমন করে ভুল বুঝলো। বিয়ের পুরো সময়টা জুড়ে খুশি মন খারাপ করেছিল। খুশির বান্ধবীরা জিজ্ঞেস করলো মেয়েটা ওদের সবটা বলল। বান্ধবীরা খুশিকে বেশ কিছুক্ষণ বুঝিয়ে ঈশানের সাথে কথা বলতে বলল, কিন্তু খুশি ছেলেটাকে কোথাও খুঁজে পেল না। খুশির আম্মুর কাছে জিজ্ঞেস করলো, তখন আম্মু বলল ঈশান বিয়েতে আসেনি, কারণ ঈশানের আব্বু বারণ করে দিয়েছিল ঈশান যেন ওদের বাসায় না আসে। খুশি ঈশানের বাসার সামনে আসলো, কিন্তু বাসাটা আটকানো, তার মানে ঈশান বাসায় নেই।
রাত 10টার দিকে বিয়ের সব কাজকর্ম সম্পূর্ণ হতে সবাই তানিয়া আপুকে বিদায় দিল। তানিয়া চলে যেতেই খুশি আর তন্নি কিছুক্ষণ কান্নাকাটি করেছে আপুর জন্য। ঈশান বাসায় ফিরল রাত 12টার দিকে। ফিরতেই দেখলো আব্বু আর আম্মু ডাইনিংয়ে বসে আছেন। ঈশান ফ্রেশ হয়ে এসে ফ্রিজ থেকে খাবার বের করে নিয়ে নিজেই খেতে লাগলো। ঈশান কোথায় ছিল কিংবা বিয়েতে যায়নি কেন তাতে কারো ভ্রুক্ষেপ নেই। ছেলেটা খেয়ে রুমে চলে আসলো। আজও কমফোর্টার গায়ে দিল। এখনও খারাপ লাগছে, জ্বরটা আবার আসবে হয়তো। ডক্টর দেখিয়ে হাতে ব্যান্ডেজ ড্রেসিং করে নিয়েছিল। ছেলেটা এই কয়েকটা দিন একটা অসুস্থতার মধ্যে আছে। এমন করে আরও 2 দিন কেটে গেছে। এর মাঝে খুশির আপুর বিয়ের সব কার্যক্রম প্রায় শেষের দিকে। আত্মীয় স্বজন সব চলে গেছে। সবটা বেশ স্বাভাবিক হতে শুরু করেছে। ঈশান এখন আর ছাদে যায় না, বাসা থেকে বেরিয়ে যায় আর ফিরে সেই মাঝরাতের দিকে। ছেলে এত রাত করে বাসায় ফিরলেও আব্বু কিছু বলে না। ভেবেছে যে পাশের বাসার মেয়েগুলোর থেকে তো দূরে থাকে। আব্বু শুনেছে বিয়ের দিন ঈশান তানিয়াকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচিয়েছিল। এজন্য ছেলেটাকে খুশি কথা শুনিয়েছে আর আঘাত করেছে। তাই নিয়ে আব্বু রাগারাগি করেছিল, কিন্তু ঈশান আর কথা বলেনি। উপকার করেও যদি কথা শুনতে হয়, মার খেতে হয়, সেটার জন্য ওই বা কী করতে পারে। উপকার জিনিসটা এরকমই, কাউকে করতে গেলে সেটা জেনে শুনেই করতে হয়। যে বিপরীতে এই উপকারের প্রতিদান তো দেবেই না, উল্টো ভুল খুঁজে হাজারটা কথা শোনাবে। আর আমরা তাই মানুষের করা উপকারটা আমাদের মনে থাকে না। এর মাঝে তানিয়া আপু যেদিন বাসায় এসেছিল সেদিন ঈশানের সাথে কথা বলার জন্য ওকে খুঁজেছিল, কিন্তু ঈশানের আম্মু বলে দিয়েছে ওদের বাসাতে ঈশান আর আসবে না। অন্যদিকে ঈশান ঠিক করে ফেলেছে যে কয়েকদিনের জন্য একটু বাইরে কোথাও গিয়ে ঘুরে আসবে, কারণ মনটাকে স্বাভাবিক করা দরকার। সব কেমন ছন্নছাড়া লাগছে। প্রথম কয়েকদিন বন্ধুদের সাথে আড্ডা দিলেও এখন বাসা থেকে বেরোয় না। গত 1 সপ্তাহ যাবৎ খুশি মেয়েটার সাথে দেখা হয় না। ঈশান ভেবে নিয়েছে যেটা হওয়া সম্ভব নয়, আর যে মেয়ে ওকে এত ঘৃণা করে তার সাথে কথা বলা কিংবা তার সামনে যাওয়াটা একটা ভুল। এই ভুলটা ঈশান আর করতে চায় না। যাই হোক, 8ম দিনের মাথায় ঈশান বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেশ স্বাভাবিকভাবেই বাসায় ফিরল। ডাইনিংয়ের কাছে এসে ঈশান দেখে খুশি বাসার লোকজন, ওর উপর তানিয়া আপু, তার হাজব্যান্ড, এমনকি খুশি বসে আছে। ঈশান ভাবলো হয়তো নতুন জামাই আব্বু আম্মুর সাথে কথা বলতে আসছে, তাই পাশ কাটিয়ে চলে যেতে নিলে আব্বু ওকে দেখে বলল। এদিকে আসো ঈশান। ঈশান গিয়ে আব্বুর পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঈশান দাঁড়িয়ে আছে দেখে তানিয়া আপু বসতে বললে ছেলেটা বসলো না, বলল, না না, আমি এখানে ঠিক আছে। বলুন, কি বলবেন আব্বু? আসলে খুশি যা করেছে তার জন্য তোমাকে সরি বলতে এসেছে। খুশি বুঝতে পারছে সব ভুল বোঝাবুঝির কারণে হয়েছিল, তার জন্য তোমাকে সরি বলতে চাই। তাই আর কি ওরা আসছে? আচ্ছা, সরি থেকে সব কিছু সমাধান হয়ে যায়? আব্বু তুমি আমাকে বলো, আমি যদি একটা খুন করে এসে বলি সরি, আমার ভুল হয়েছে, তাহলে তুমি আমাকে মাফ করে দেবে? ঈশানের এমন ধারা কথাতে আব্বু সহ সবাই অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। খুশি ছেলেটাকে দিনের পর দিন এতটা অপমান করার পরও ও সবটা সহ্য করে নিয়েছে, আর আজকে সপরিবারে আসে নাটক দেখাতে। ঈশান চুপ করে রইল। তখন খুশি উঠে আসতে গেলে ঈশান সেখান থেকে দূরে সরে গেল আর বলতে লাগলো, খবরদার আমার সামনে আসার চেষ্টা করবেন না। আপনি যতবার আমার কাছে এসেছেন আর আমি যতবার আপনার কাছে এগিয়ে গিয়েছে, আমাকে ততবারই কষ্ট পেতে হয়েছে। সরি বলার জন্য আমার বাসায় না আসলেও পারতেন। আপনি তো আমাকে চোখের সামনে দেখতে চান না, তাহলে নিজে থেকে কেন সামনে আসছেন? নাকি এখন আমার চেহারা সুন্দর হয়েছে তার জন্য একটা সেলফি তুলতে আসছেন? মজা করেন আমার সাথে? সব কিছু আপনাদের কাছে মজা মনে হয়। সবটা নিজের মতো করে ভাববেন, তারপর আবার সবটার জন্য সরি বলে দিবেন, তাতে সব ঠিক হয়ে যাবে। আমাকে সরিও বলতে হবে না, আর অন্য কোনোভাবে দয়াও দেখাতে হবে না। চলে যান এখান থেকে। আর যাই হোক, আপনি আমার সামনে আসবেন না, কারণ আমি আপনাকে কখনো মাফ করতে পারবো না, সেটা অন্তত আপনি শিওর থাকেন। আপনি কয়েকটা দিনে যা বলেছেন সেটা আমি সারা জীবন মনে রাখবো। চাইলেও বলতে পারবো না। চরিত্রহীন একটা ছেলে বাসায় আসতে আপনার লজ্জা করে না? যদি এখন আপনার দিকে আমি বাজেভাবে হাত বাড়াই, কিভাবে বাঁচাবেন নিজেকে? ঈশান কথাগুলো বলতেই খুশি মাথা নিচু করে নিয়ে কান্না করে ফেলল। তারপর মেয়েটা কিছু একটা ভেবে ঈশানের পায়ের কাছে বসে পড়তে গেলে ছেলেটা সরে গেল। এবার আব্বু ঈশানকে ধমক দিতেই ঈশান বলতে লাগলো, কেন, সেদিন কি করেছিলে মনে নেই? আমাকে একের পর এক আঘাত করেছিল আর কে যেন বলছিলে আমি যেন ভালো হয়ে যাই।
ওই আঘাতে আমি ভালো হয়ে গেছি আব্বু, আর মানুষের উপকার করাটাও ভুলে গেছে। উনি কাটলো কি না কাটলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওনার যা খুশি উনি তাই করতে পারে, কিন্তু আর যাই হোক আমার কাছে কখনো মাফ পাবে না। আঙ্কেল আন্টি, আঙ্কেল আন্টি, আপনাদের অহংকারী মেয়েকে আপনারা নিয়ে যান। আমি ওনার সাথে কথা তো দূরে থাক, ওনার মুখটাও দেখতে চাইছি না। ঈশান ভাই আমার, কথাটা তো একটু শুনবি? না আপু, আমি কারো কোনো কথা শুনবো না। অন্তত আমাকে রিকোয়েস্টটুকু করো না। সেদিন তোমার বোন আমাকে তোমার সামনে কি বলেছিল মনে আছে? আমি গুন্ডা ভাড়া করে তোমাকে অপহরণ করানোর চেষ্টা করেছিলাম। আচ্ছা, আমার আব্বুর কি টাকা কম ছিল? আমি নাকি তোমার পরিবারের সামনে দেখাতে চেয়েছিলাম আমি ভালো ছেলে? আমি ভালো নই আপু। অন্য কেউ কারো কাছে ভালো সাজার নাটকটা করতে পারলেও এসব আমি পারি না। ঈশান, আমাকে একটা সুযোগ দাও। আমি বলছি আমি সব ভুল শুধরে নেব। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। যদি তাই শুনতে চান তাহলে বাসায় আসবেন না। আপনি আর আমার সামনে আসবেন না। অবশ্য কয়েকদিনের মধ্যে আমি বাইরে চলে যাব, তারপর আর আমাদের দেখা হবে না। আপনি এটাই চেয়েছিলেন না? এখন সেটাই হবে। আমি জবে থেকে আপনাকে পছন্দ করি, সেটা জানতে পেরে আপনি এরকম বিহেভ করে আসছেন যেন 1000 বছরের শত্রু আমি আপনার। আরে মানুষ তো একটা কুকুরের সাথে এমন বিহেভ করে না। আপনি যা করেছেন আমার সাথে, এত সহজে বলে যাবো আমি সবটা? আবু, খুশি নিজের ভুলটা বুঝতে পেরেছে, তার জন্য সরি বলতে এসেছে। মেয়েটা ওর পরিবারের সবাইকে সবটা বলেছে, ও অন্যায় করেছে, সেটা বুঝতে পেরেছে। তুমি আর রাগ করে থেকো না। ঈশান আব্বু, দেখো ওরা একটা প্রস্তাব নিয়ে এসেছে। খুশির আব্বু বলছিল যেহেতু তুমি ওকে পছন্দ করো আর খুশি এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই তোমাদের। ইম্পসিবল, কোনো কিছুই হবে না। আঙ্কেল আন্টি, আমি ভদ্রভাবেই বলছি। আমি ওরকম একটা জেদ আর ইগো ধরে রাখি মেয়েকে কখনো চাই না। উনি আমার থেকে দূরে থাক। আমি ভালোবাসলে সেটা ভুলে যাব। আপনারা মেয়েকে নিয়ে যান, আর এসব বিষয়ে দয়া করে কথা বলতে আসবেন না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। আব্বু, এরকম করো না। ভালোবাসা ছাড়া মানুষ ভালো থাকতে পারে না, তুমিও সেটা খুব ভালো করেই জানো। কে থাকতে পারলেও না পারলেও সেটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব। আল্লাহ আমাদের ঠিক সেই মানুষের থেকে নিজে থেকে দূরে সরিয়ে দেন যারা আমাদের সম্পর্কে এমন কিছু বলেছে যেটা আমরা কখনোই শুনতে পাই না, কিন্তু উনি ঠিকই শুনেছেন। আল্লাহ হয়তো তেমনটাই চান, আর আমিও চাইনি এই মতের বিরুদ্ধে গিয়ে কিছু করতে। আপনারা আর এসব নিয়ে কথা বলতে আসবেন না। ওনাকে বিয়ে করার কথা আমি মাথাতে আনতে চাই না, আর আমার দ্বারা এটা পসিবল না। যেখানে ওনাকে মাফি করব না, সেখানে এসব কথা মাথাতে আনবো কি করে? ঈশান কথাগুলো বলে রুমের দিকে চলে গেল। তখন খুশিও ঈশানের পেছন পেছন আসলো। তারপর ওর দরজার সামনে গিয়ে ওকে 1000বার ডাকলো, কিন্তু ঈশান কোনো জবাব দিল না। খুশির পরিবার সহ বাসায় চলে গেল। ওরা ভেবেছিল যে ঈশান খুশিকে ভালোবাসে, তাই সরি বলে দিলে সম্পর্কের বিষয়টা মেনে নেওয়ার চেষ্টা করলে ঈশান রাজি হবে। কিন্তু খুশি এই কয়েকটা মাসে ছেলেটাকে এত বেশি কষ্ট দিয়েছে যে ঈশান ভেতর থেকে ভেঙে চলে গেছে। তাই ঈশান আর চাইছে না এই সম্পর্কটা জোড়া লাগুক কিংবা সামনের দিকে এগোক। এমন করে খুশি পুরো 15টা দিন ঈশানকে জ্বালালো, তারপরও কোনো রেসপন্স পেল না ছেলেটার থেকে। ঈশান শেষে উপায় না পেয়ে বন্ধুদের সাথে ট্যুরে চলে গেল। খুশি যেদিন ঈশানের সাথে কথা বলল সেদিন মেয়েটা কান্না করে বলেছিল ও ঈশানকে যদি না পায় তাহলে উল্টোপাল্টা কিছু একটা করে বসবে। ঈশান ভেবে পাচ্ছে না হঠাৎ এই মেয়েটার আবার কি হলো যে ওর জন্য এমন কান্নাকাটি করছে। তাহলে কি এর মাথা খারাপ হলো? হবে হয়তো। ঈশান রাগের বশে সবটা ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ইচ্ছে তার উল্টোটা। আমরা সবসময় যেটা চাই সেটা হয় না। যাই হোক, ঈশান বন্ধুদের সাথে ঘুরে ফিরে আড্ডা দিয়ে বেরিয়েছে। বেশি হাসাহাসি করেই কয়েকটা দিন কাটলো। 7 দিনের মাথাতে আম্মুর নম্বর থেকে একটা কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে আম্মু যেটা বলল সেটা শোনার পর ছেলেটার হাত থেকে ফোনটা পড়ে গেল। আম্মুর কথাগুলো এমন ছিল। আবু, তুমি তো খুশিকে বিয়ে করবে না বলে দিয়েছো, তাই খুশির আব্বু আম্মু অন্য কোথাও ওর বিয়ে ঠিক করতে চেয়েছিল। খুশির আব্বু আম্মু ভেবেছিল মেয়ের বিয়েটা অন্য কোথাও দিলে সবটা ঠিক হয়ে যাবে। মেয়েটা তোমাকে গত 15 দিন যাবৎ বলছে ভুল করেছে, তারপরও তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ। ও তোমাকে বারবার বলছে ভালোবাসে, আর এখন তোমার ভালোবাসাটা বুঝতে পেরেছে। তোমাকে বিয়েটা করে নিতেও বলল, 1000 কষ্ট পেলেও বলেছিল তোমার সাথে থাকবে, কিন্তু তুমি শুনলে না, ওকে রেখেই বাসা থেকে চলে গেলে। আজকে পাত্রপক্ষ খুশিকে দেখতে আসলো, আর মেয়েটা সুসাইড করার চেষ্টা করেছিল।
আম্মু কথাটা বলেই চুপ করে রইল। তখন ঈশানের হাত থেকে ফোনটা পড়ে গেল। বন্ধুরা বিষয়টা জিজ্ঞেস করতেই ঈশান কোনো রকমে ওদের বলে হোটেলে চলে আসলো। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে বাস স্ট্যান্ডে এসে আর এক মুহূর্ত দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সারা রাত জার্নি করে পরদিন সকালের দিকে যখন শহরে আসলো তখন সরাসরি হসপিটালে চলে আসলো। খুশির বাসা থেকে লোকজন আসলো। ঈশান হসপিটালের কেবিনের সামনে বসে আছে। এবার তানিয়া এসে ঈশানের পাশে বসে ওর কাঁধের উপর হাত রাখতেই ছেলেটা ফুপিয়ে কান্না করে উঠল। ঈশান তানিয়া আবুর হাতের উপর হাত রেখে বলতে লাগলো, রাগটা মনে হয় তোমার বোনের উপর বেশি করে ফেললাম, তাই না আব্বু? তোমার বোন কি কাণ্ড করেছে দেখো। বিয়ে করবে না তার জন্য মানুষ এরকম করে কখনো? বিয়ে করবে না বলে জেদ ধরেছিল, আর বলছিল বিয়ে যদি কাউকে করতে হয় তাহলে তোকেই করবে। আব্বু আম্মু কালকে জোর করে খুশিকে পাত্রপক্ষের সামনে বসতে বাধ্য করেছে। ছেলে দেখে ওকে পছন্দ করেছে আর বলেছে বিয়ের দিন তারিখ ঠিক করবে। তখনই পাগলিটা রেগে গিয়েছিল আর এরকম কিছু করে বসলো। আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে, তাহলে এত রাগ করতাম না। আমাকে এতটা ভালোবাসে সেটা আগে জানতে পারলে শুধু শুধু রাগ করতাম না। এতদিন অবহেলা করেছে, সবার সামনে অপমান করেছে, আমার আব্বু আমাকে কথা শুনিয়েছে। তোর বোনের সাথে এরকমটা হলে ও আমাকে তো সহজে মেনে নিত বলো? মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্পর্কেই বলছি। মেয়েদের সহ্য শক্তিটা কম হয়, সেটা জানিস না ভাই? তুই ওর জায়গায় থাকলে হয়তো এরকম কিছু করতি না, কিন্তু কিছুটা হলেও করতি। তবে যাই হোক, যদি আমার বোনটাকে ভালোবেসে থাকিস তাহলে আর কষ্ট দিস না ভাই। আমি সব ঠিক করে নি বাবু, তোমার বোনের জ্ঞান ফিরতে দাও। দেখো আমি ওর কি হাল করি। বেলা বাড়ার সাথে সাথে লোকজন আসতে আরম্ভ করলো। ঈশানের বাসা থেকেও আব্বু আম্মু আসলো। ঈশান ফোন করে বলে দিয়েছিল হসপিটালে আসছে। কিছুক্ষণ বাদে ডক্টর আসলো। এসে রোগীর জ্ঞান ফিরেছে বলতেই সবাই গিয়ে দেখা করলো, কিন্তু মেয়েটা কারোর সাথে কোনো কথা বলল না। খুশির আব্বু আম্মু এসে ঈশানকে কিছু বলতে যাবে তার আগে ছেলেটা নিজেই বলতে লাগলো, আমার আর কোনো রাগ নেই। আঙ্কেল আন্টি, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আমি তোমাদের মেয়েকে বিয়ে করে নিতে চাই। আমি তোমাদের মেয়েকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। বুঝতে পারিনি যে তোমাদের মেয়ে এরকম একটা কাজ করবে, না হলে কখনো ওর উপর রাগ করে থাকতাম না। এবার আব্বু এসে ঈশানের কাঁধের ওপর হাত রাখলো। তারপর আলতো করে ছেলেকে জড়িয়ে ধরতেই ঈশান কেঁদে ফেললো আর বলতে লাগলো, সরি আব্বু, আমার জন্য হলো সব। খুশির কিছু হয়ে গেলে তার জন্য আমি দায়ী থাকতাম। রাগ জেদ অভিমান ভালোবাসার অংশ আব্বু। ভালোবাসার মানুষের উপর এত রাগ করতে হয় না। এখন যাও, আমার বৌমার সাথে একটু কথা বলে আসো। খুশি মামুনি সুস্থ হলে তোমাদের বিয়েটা আমরা খুব ধুমধাম করে দিব। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, কেবিনে চলে আসলো। ঈশান আসতেই খুশি ওর দিকে ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটা উঠে বসার চেষ্টা করলে তখন ঈশান গিয়ে ওকে বসিয়ে দিল। ঈশান ভেবেছিল খুশি ওর ওপর রাগ দেখাবে, কিন্তু মেয়েটা শরীরের কি হাল করেছে। ঈশান মেয়েটার সামনাসামনি বসতেই খুশি কিছুক্ষণ ওর দিকে অসহায় চোখে তাকিয়ে থেকে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশানের এইটুকু ভেবেই রাগ হতে লাগলো যে 15টা দিনেই মেয়েটা নিজের এই অবস্থা করেছে, তাহলে ওকে যে 1 বছর যাবৎ অসহ্য যন্ত্রণাটা দিল আর অবহেলা করলো, সেটার কাছে এই 15টা দিনের অবহেলাটা কিছুই নয়। কথাগুলো ভেবে ঈশান প্রশ্ন করলো, এরকমটা কেন করলে? অন্য কাউকে বিয়ে করব না বলে। অন্য কাউকে বিয়ে করতে হতো না, আমি সুইসাইড করে নেই, তোমাকে বিয়ে করতে হবে না। ঈশানের মুখে এমন কথা শুনে খুশি ফুপিয়ে ফুপিয়ে উঠল। ঈশান খুশির চোখের পানি মুছে দিতে মেয়েটা ওকে জাপটে জড়িয়ে ধরল। খুশি ঈশানের বুকের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো। কেমন যেন শরীরটা নিস্তেজ হয়ে আছে, শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে কিনা। ঈশান খুশির মাথাটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে মাথায় হাজারটা চুমু খেল। খুশি ফুপিয়ে কাঁদতে লাগলো। এবার ঈশানের মনে হলো এত সহজে তো একে ছেড়ে দেওয়া যাবে না। এবার ঈশান খুশিকে ছেড়ে দিল। তখন মেয়েটা অবাক হয়ে তাকিয়ে বলল, কি হলো, ছেড়ে দিলে যে? খুশি কথাটা শেষ করতে পারল না, তার আগেই ঈশান ঠাস করে মেয়েটার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটা গালে হাত দিয়ে বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে উঠল আর কেমন করে যেন ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান আবারও থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই খুশি এবার ভয়ে চোখ মুখ কুঁচকে নিল। ঈশান সাথে সাথে ওর মুখের বাঁ পাশে আলতো করে হাত রেখে বলতে লাগলো, ইচ্ছে তো করছে থাপড়ে থাপড়ে গালের দাঁত সব ফেলে দে। এরকম পাগলামি কেউ করে? হ্যাঁ হ্যাঁ, মারো আমায়। এতদিন আমি তোমায় মেরেছি না, তার সত্য হলো এখন। তাহলে এরকম কাজ কেন করছিলে? যদি কিছু হয়েছে তো?
তুমি চলে গিয়েছিলে কেন কাছ থেকে কষ্ট দিতে? তুমি চলে যাবার আগ পর্যন্ত একবারও কি এরকম কিছু করেছি বলো? কখনো বলেছি এরকম কিছু করব? আমাকে ফেলে রেখে অন্য কোথাও চলে যাওয়া হয়েছে, তাই না? একবার বিয়েটা হতে দাও, দেখি তুমি আমায় রেখে কোথায় যাও। বিয়ে করার খুব শখ না? একবার বিয়েটা হতে দাও, তারপর বিয়ে করার মজাটা বোঝাবো। কেন বিয়ের পর তুমি আমায় ভালোবাসবে না? এখনকার মতো অবহেলা করবে, তাই না? হ্যাঁ, আমার তো মাথা খারাপ হয়েছে। আবার অবহেলা করি, তারপর আবার আপনি পটল তুলতে চলে যান। খুশি আবারও বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করে ঈশানকে জড়িয়ে ধরে বুকে কিলঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, বাজে ছেলে, কিসব বলে আমায়? আমি পটল তুললে তোমার খুব খুশি লাগবে, তাই না? বুঝতে যখন পেরেছিলে আমার ভালো লাগবে না, তাহলে এরকম কেন করেছিলে? তোমাকে আমি কোথায় পেতাম? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আব্বু আম্মু যদি বিয়েটা ঠিক করে দেয় তাহলে তোমাকে আর পাবো না হয়তো। এত ভালোবাসা আসলো কোত্থেকে? এতদিন তো অবহেলার অপমান ছাড়া কিছুই করনি, তাহলে এখন কেন আমাকে না পেলে বিয়ে অন্য কাউকে করবে না? এসব কথা আসলো কোত্থেকে? আর কবেই বা ভালোবাসবে আমায়? আমি অত কিছু জানি না। যখন থেকে শুনেছি তুমি আমাদের জন্য এত কিছু করেছো, বড় আপুকে বাঁচালে, ছোট বোনকে এত ভালোভাবে বোঝালে, আর আমাকে এত ভালোবাসলে, তখন থেকে অনুশোচনা হচ্ছিল আমার। আর অনুশোচনা থেকেই তোমার প্রতি একটা টান সৃষ্টি হয়েছিল, অনুভূতি সৃষ্টি হয়েছিল। যখন মনে পড়তো তুমি 1000 বার আমায় ভালোবাসি কথাটা বোঝানোর চেষ্টা করেছো, আমার পেছনে ঘুরঘুর করতে, সব সময় আমায় ডিস্টার্ব করতে, কথা বলার জন্য চেষ্টা করতে, তখন থেকে কেমন একটা খারাপ লাগা শুরু হয় আমার। তারপর যখন বাসায় বিয়ের কথা উঠলো, আমিও তানিয়া আপুকে ডাক দিলাম। আপুকে বললাম আমি ভুল করেছি, সেটা শুধরে নিতে চাই। আপু আর দুলাভাই তখন আব্বু আম্মুকে বলেছিল আমি তোমায় পছন্দ করি আর তুমি আমাকে পছন্দ করো। ওরা সেই দিন তোমার বাসায় গিয়েছিল আর বলেছিল তোমার আমার বিয়ের কথা, কিন্তু তুমি তো মানলে না। তাই আমাকে এরকমটা করতে হলো। আমার কিছু হয়ে গেলেই খুব ভালো হতো, তাই না? কোথায় পেতে তুমি আমায়? আমি তো ভেবেছিলাম কয়েকটা দিন পর তোমাকে মেনে নেব, কিন্তু 2 সপ্তাহে তোমার এই অবস্থা। তাহলে সারা জীবন যদি অবহেলা করতাম, তাহলে তুমি আর আমাকে ভালোবাসাতে ধরে থাক, আমার কথা মুখে আনতে না। ভালোবাসা এমন করে হয় না ঈশান। তোমার কাছে যেমন অনুভূতি থেকে হয়েছে, আমার কাছেও ঠিক তেমন করেই হয়েছে। সবই বুঝতে পারলাম, কিন্তু আমার এই মুহূর্তে কিছু একটা লাগবে জান। এখন আমার না খুব বেশি খেতে ইচ্ছে করছে। কি লাগবে তোমার? আর কি খেতে ইচ্ছে করছে বলো তো? আব্বু আম্মুকে ডাকি, বলি ওরে এনে দেবে। নিশ্চয়ই কালকে রাত থেকে কিছু খাওনি, তাই না? এই না, আব্বা আমাকে ডাকতে হবে না। আমার কি খেতে ইচ্ছে করছে আমি বলছি। জান, আমার না মিষ্টি খেতে ইচ্ছে করছে, খাওয়াবে আমাকে? হসপিটালে মিষ্টি আসবে কোথা থেকে? আচ্ছা, ওদের বলে দিচ্ছি, ওরা নিয়ে আসবে। সামনে আমাদের বিয়ে, তাই শুভ কাজের জন্য মিষ্টি তো খাওয়া যেতেই পারে। ওরে গাধি, আমি ওই মিষ্টির কথা বলিনি। তোমার ঠোঁটের মিষ্টির কথা বলেছে, যে মিষ্টির কাছে সব ঝাল নোনতা হার মেনে যায়। আমি তেমন কিছুই চাই জান। ঈশানের এমন ধরা কথাতেই খুশি লজ্জায় কুঁকড়ে গেল। মেয়েটা কেমন যেন নিজেকে ঈশানের বুকের মাঝে গুটিয়ে নেওয়ার চেষ্টা করলো। এবার ঈশান ওকে জোর করে ছাড়িয়ে নিয়ে মুখের দুপাশে হাত রাখল। খুশি একবার ওর চোখের দিকে তাকিয়ে তারপর চোখজোড়া বন্ধ করে নিতেই ঈশান দুজনের চার ঠোঁট এক করে দিল। সামনে শুরু হবে দুজনের নতুন ভালোবাসার এক সাম্রাজ্য। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।